সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 20 গল্পের 6তম অংশ। আকাশ ভরা কালো মেঘে গুড়গুড় শব্দ। দুপুরের সকল তপ্ততা, রুক্ষতা শুষে তুখর বৃষ্টিপাত হঠাৎ করেই শুরু হয়েছে আজ। কাছে পিঠে আছড়ে পড়ছে বজ্রপাত। অথচ জিমুতনাদের গগনবিদারী এক একটি আওয়াজ, কবির লেখা কবিতার ছন্দের ন্যায় মনে হচ্ছে তিরোর। বর্ষণের প্রতিটি ফোঁটা যেন সুর তুলেছে গানের। স্পষ্ট বলছে, তেরা হুন লগা হুন, খুন লাগা হুন, জ্যাবস মিলা হুন। তিরোর চাউনি নিশ্চল, অপলক এক জোড়া সাদাটে নয়ন। পুষ্পিতার চোখের পল্লব, ঠোঁটের এক একটি খাজ বুনতে থাকার মতন আকুল মনোযোগ সেথায়। পুষ্পিতা মলমের পর ক্ষতস্থানে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল। কিছু বলার জন্য চোখ তুলতেই অপ্রস্তুত হল গতিতে। তিরোর নড়চড় নেই, ভীষণ স্বাভাবিকত্বের মাঝেও অস্বাভাবিকচপল নেত্র। মুখ মুগ্ধতার স্রোতে যার চারপাশ ডোবে। পুষ্পিতার সাবলীল অভিব্যক্তিতে জোরতা এসে ভেড়ে। বিব্রতবোধে ঘিরে আসে সব। এভাবে কি দেখছেন উনি? মাথা নুইয়ে বলল, হয়ে গেছে স্যার। অপর মানুষটির প্রতিক্রিয়া এলো না। পুষ্পিতা নিভু চোখ ওঠায়। তীব্র তখনও তাকিয়ে। যেন পুষ্পিতার বিভ্রান্ত হরিণী আখিজোড়া নিবেশনের মাপকাঠিতে জর্জরিত করতে উঠে পড়ে লেগেছে। মেয়েটা নীরবে দিশেহারা হল। অস্বস্তিতে খেই হারালো সহজ সুলভ থাকার। মেয়েলি মন নেতিবাচক কিছু ভাবতে চাইলেও শিক্ষার্থীর মন সেসব উড়িয়ে দেয়ার জোর খাটাল খুব। পুষ্পিতা কি করবে বুঝতে পারছে না। উঠে চলে যাবে, নাকি অপেক্ষা করবে? সিদ্ধান্তহীনতায় হাসফাস করে বসে রইল কেবল। এমন নয় যে তীব্র গভীর ধ্যানে। এই তো তার বিলাতি মণি দুটো ঘুরছে। খুব নিপুণ ভঙ্গিতে আবর্ত হচ্ছে তার মুখবিবরে। যেই দৃষ্টিতে না চাইতেও গায়ে কাটা দেয় পুষ্পিতার। লোমকূপে শিরশির লাগে। অপ্রতিভ চিত্তে চিবুক নত করতে গিয়েও থামল। চটক কাটার ন্যায় সচেতন চোখে চাইল ফের। চশমার চকচকে গ্লাস ভেদ করা তিরোর নেত্রমণির দিকে সরাসরি তাক করল দৃষ্টি। সহজ দুপুর হুট করে ভরতি হল জটিলতায়। মাথার মধ্যে ঘূর্ণির ন্যায় তেরে এলো অপ্রত্যাশিত সেই বিট্টু মাস্তানের কথা। ঠিক এমন চোখ তো ওই বখাটেটারও। একই রকম সব, শুধু তাকানোর ধরনে তফাতে। একজন তাকালে আশেপাশের নরম ত্বক কুচকে আসত, আরেকজন, আচ্ছা স্যার হঠাৎ আজ এমন ভাবে কি দেখছেন? নাহিদ দাঁড়িয়ে আছে ওদের মাঝামাঝি। তীব্র যে ফ্যালফ্যাল করেছে সেটা দেখে মাথা নাড়ল দুপাশে। ছেলেটার এসব কানকারখানায় সে বিহবল না হয়ে পারছে না। এলাকার সেই বখাটে কর্কশ বন্ধুটা একটা মেয়ের প্রেমে পড়ে এমন ক্যাবলা বনে গেল। এভাবে হা করে তো মিথিলাকেও কোনোদিন দেখেনি। তৎক্ষণাৎ বুকের বাদিকটা মুছড়ে উঠল নাহিদের। মিথিলার মুখখানি ছবির মতো ধরা দিল মানস্পটে। ওর বিয়ের আজ কতগুলো দিন। এতদিনে তো কানাডায় চলে যাওয়ার কথা। সেখানে কেমন আছে ও? ভালো আছে। কেমন কাটছে ওর সংসার? আচ্ছা, বিদেশের অমন চাকচিক্যের মাঝে এই সাদামাটা নাহিদকে কি তার মনে পড়ে না হয়তো। বুক চিরে সুপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ছেলেটার। পরপর ধ্যান ভাঙল পুষ্পিতার রিনরিনে আওয়াজে। উঠে দাঁড়িয়েছে সে। বড্ড ব্যস্ত ভঙ্গিতে বলছে, আমি তাহলে এখন আসি স্যার। আপনি সাবধানে কাজ করবেন। এতক্ষণে তিরোর জ্বরের মতো দেহের নরণচরণ ফেরে। পাল্টা দাঁড়ালো সেও। নাহিদ ধরেই বসল, তীব্র এবার বিদায় জানাবে মেয়েটাকে। অথচ সে দীর্ঘশ্বাস ফেলে বলল, সাবধানে কাজ করে কি হবে? এর আগে কখনো তো রান্না করিনি। দেখলে না, ওই জন্যে একবার কড়াই পুড়ল, এবার হাত কাটল, এরপর শুধু গায়ে আগুন লাগা বাকি। পুষ্পিতার নম্র মনে প্রভাব ফেলল কথাটা। নিমিষে অস্বস্তি ভুলে যায় সে। আতকে উদ্বেগে একাকার হয়ে বলে, ছি ছি স্যার, এমন কথা বলবেন না। আপনি একটু সতর্ক হয়ে কাজ করলেই দেখবেন এমন কিচ্ছু হবে না। তীব্র আবার ফোঁস করে দম ফেলে বলল, দেখা যাক। এনিওয়ে, তোমার আন্তরিকতার জন্যে থ্যাঙ্কস। তুমি বরং বাসায় যাও এখন। আমি আর নাহিদ পোড়া কয়লা যা পারব খেয়ে নেব। আসলে ব্যাচেলর লাইফটাই এমন। আমাদের তো আর কেউ নেই যে কাটা হাত দেখে মায়া করে রান্না করে দেবে। ব্যাড লাক। একটু আগের পুতুল বনে থাকা মানবের সঙ্গে জাল বুননের মতো কাটা কাটা কথা বলা তিরোর মিল পেল না পুষ্পিতা।
তবে শেষ বাক্যে শুভ্র মুখে আমাবস্যা নামল। মাও হল ভীষণ। ও কি রান্নাটা করে দিয়ে যাবে? স্যার বিপদে পড়েছেন, তাকে সাহায্য করা তো মানুষ হিসেবে ধর্মেই পড়ে। কিন্তু উনি যদি কিছু মনে করেন। তক্ষুনি তীব্র আড়চোখে চেয়ে সচেতন কণ্ঠে সুধাল, কি ভাবছ? বাই এনি চান্স তুমি আমাকে রান্না করে দেয়ার কথা ভাবছ না নিশ্চয়ই? পুষ্পিতা আননে আলো ছড়াল সবেগে। ব্যগ্র চিত্তে বলল, জি জি স্যার, আমি সেটাই ভাবছিলাম। আপনি যদি অনুমতি দেন, আমি রান্নাটা করে দিয়ে যাব। তীব্র বলল, না না, তা আবার হয় নাকি? স্যার হয়েছি বলে কি ছাত্রীর থেকে এরকম ফেসিলিটি নেব? তোমাকে রান্না করতে হবে না, তুমি যাও। স্যার কিচ্ছু হবে না। আপনি তো আমাকে বলেননি, আমি নিজেই চাইছি। আর বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াতেই পারে। কথায় বলে না, মানুষ মানুষের জন্যে। পুষ্পিতা মৃদু হাসল। তীব্র সেই হাসিটা দেখল বড় ঠান্ডা চোখে। ভাবল, কে কার জন্য জানি না, তবে তুমি যে শুধু আমার জন্যে এটা জানি। কাঁধ উচাল পরপর, ঠিক আছে, এত করে যখন বলছ, তখন আর কি বলবো? এমনিতেও আমি কারো অনুরোধ ফেলতে পারি না। তার কথার সঙ্গে সঙ্গে ভ্রু কপালে তুলল নাহিদ। চোর বলছে ধর্মের কাহিনী, এ নাকি কারো অনুরোধ ফেলতে পারে না? ওরে মহিষ, বল যে আমি কারো অনুরোধ রাখি না, শুধু তোমারটা রাখলাম। কারণ তুমি আমার জানপ্রাণ কলিজাছিদ্র ছাড়া ফুসফুস। অবশ্য যেই সিগারেট টানিস রোজ, তোর ফুসফুস আস্ত আছে এখনো। কিন্তু এত কথা মুখে ফোটে না ছেলেটার। ঠোঁট টিপে চুপ করে থাকে। শুধু হতবাক বনে দেখে যায় তীরুর এক একটা ভুবন দোলানো অভিনয়। তীব্র ফের সোফায় বসল। হাতলের গায়ে পেশিবহুল হাত ছড়িয়ে বলল, রান্নাঘরে সব রাখাই আছে, তোমার কি কি লাগবে দেখে নাও। যাও। পুষ্পিতা চঞ্চল পায়ে চলে গেল সেদিকে। একপল গলা উঁচু করে সে পথ দেখে নিল তীব্র। বিজয়ী হেসে চোখ বুজে মাথা এলিয়ে দিল পেছনে। প্রথমবার ভীতু মেয়ের হাতের রান্না খাবে। এত কসরতের প্ল্যান তাতে কি? সফলতাই আসল। নাহিদ বলতে যায়, কি দরকার ছিল ওকে দিয়েরা? শোষব্যস্ত নিজের ঠোঁটে আঙুল চেপে ধরল তীব্র। চোখ রাঙিয়ে চুপ করতে বোঝাল। চুপ করল সে। পরপর ঠোঁট উল্টে মিনমিন করল, এটা ঠিক হয়নি। কেউ যদি দেখে নেয় ব্যাচেলর ছেলের বাসায় একটা অবিবাহিত মেয়ে রান্নাবান্না করছে, কি কেলেঙ্কারি হবে একবার ভেবেছিস? যদি ফ্ল্যাটের সব লোকজন এসে চড়াও হয় এখানে? তীব্র কপাল কোচকাল, নিরুৎসাহিত জানাল, তাতে তোর কি? সবাই মিলে এলে তাদের একজনকে না হয় কানে কানে বলে দেব কাজী নিয়ে আসতে। নাহিদ বোকা বোকা ভাবে মাথা চুলকাল। ও হুকুম করল, ঘরে যা, গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবি। রান্না হলে ডেকে নেব। সে বাধ্যের ন্যায় যেতে নিয়েও দাঁড়াল। পুনরায় বলল, এগুলো ঠিক হচ্ছে না বিট্টু, ভালো লাগছে না আমার। তীব্র খটমট করে ওঠে। ব্যাক সাইডে দুটো লাথি খেলেই ভালো লাগবে। খাবি? গাল ফোলাল নাহিদ। বলল, তোর যে এই মিষ্টি লেকচারার রূপের আড়ালে এমন কর্কশ একটা মুখ লুকিয়ে না, এটা যদি ওই মেয়ে জানত, একেবারে চোখ উল্টে অক্কা পেত তাহলে। তীব্র জ্বলন্ত নেত্রে চাইল। পুরু কণ্ঠে বলল, একদম ভীতু মেয়েকে নিয়ে এইসব উল্টোপাল্টা বলবি না। পরপর নাকমুখ কুচকে বলল, এই তুই ফোট এখান থেকে। বেশিক্ষণ সামনে থাকলে সত্যিই মেরে বসব। আজকে নাহিদ ভয় পেল না, বরং হাসল দাঁত মেলে। চাপা কণ্ঠে বলল, যে মেয়ের জন্য মাস্তানি রেখে এখানে ভুয়া লেকচারার সেজে বসে আছিস, সে মেয়ে ঘরে থাকাকালীন আমাকে মারবি? হা হা হা। সশব্দে হাসতে হাসতে চলে গেল নাহিদ। তীব্র ভ্রু গোছাল। দুর্বলতা ধরা পড়ায় আলগোছে থতমতো খেল কিছুটা। হঠাৎ সতেচন মস্তিষ্কে ভিন্ন চিন্তা আসে। নাহিদ এখানে এসে বেশ চনমনে হয়েছে, আগে তো চুপ করে থাকত, অথচ ইদানিং মুখে কথা ফুটছে টুকটাক। যাক, হলেই ভালো। অন্তত ওই গোল্ড ডিগার মেয়ের শোক কাটাতে পারছে। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। তীব্র ত্রস্ত উঠে রওনা করল সেদিকে। পেঁয়াজ কাটছে পুষ্পিতা। ওড়নার এক মাথা সামনে জড়িয়ে অপর প্রান্ত পিঠ থেকে এনে কোমরে গুজেছে। খোপা করা চুলের কিছু অংশ সন্ধি করেছে কপালের ঘামের সাথে এসে।
মুখে কোনো সাজসজ্জা নেই, মসৃণ কেশরাশিও অগোছালো, অথচ মোহবিষ্টের ন্যায় চেয়ে রইল তীব্র। মেয়েটাকে দেখতে এত ভালো লাগে কেন? সব ভুলে, জগৎ ভুলে চেয়ে থাকতে ইচ্ছে করে কেন? আহামরি কি আছে? একটু বেশিই সুন্দর, এই তো, এমন তো নয় এত সুন্দর মেয়ে পৃথিবীতেও একাই। এর থেকেও হাজার গুণ সুন্দরী মেয়ে আছে চারপাশে। তবে তিরুর নিরেট বক্ষকোষে এত আলোড়ন কিসের ওর জন্যে? কিসের এই অযাচিত অমোঘ টান? সে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। পুষ্পিতার মনোযোগ দিয়ে রান্না নয়, দেখতে থাকে ওর ঘামে ভেজা আরক্ত সুন্দর মুখখানি। কাল বিলম্বে, মুখের কাছে হাত নিয়ে কাশল। শব্দ পেয়ে চকিতে ঘুরে চাইল পুষ্পিতা। বুকের কাছের ওড়না টানল আলগোছে। কণ্ঠে নম্রতা। কিছু লাগবে স্যার? তিরুর ফতাফত জবাব, না। প্রতিদিন তো আর তুমি রান্না করে খাওয়াবে না, তাই শিখে নিতে এলাম। ইউটিউব দেখে না বুঝলেও, হয়তো সরাসরি দেখলে বুঝব। তবে আমি এখানে দাঁড়িয়ে থাকাতে তোমার অস্বস্তি হলে, চলে যাচ্ছি। ভেতর ভেতর সত্যিই অস্বস্তি হচ্ছে পুষ্পিতার। কিন্তু শিক্ষক মানুষ, আবার তারই বাড়ি। সে যেতে নিলেই, মৃদু বেগ নিয়ে বলল, না, সমস্যা নেই। আপনি দাঁড়ান, আমি শিখিয়ে দিচ্ছি। কালচে ঠোঁটের ভাজে চতুরের ন্যায় হাসিটা সন্তপর্ণে চেপে রাখল তীব্র। এগিয়ে এসে সানসেট ঘেঁষে দাঁড়াল। পুষ্পিতা ব্যস্ত হল রান্নায়। কিন্তু পাশেই, অল্প কয়েক দিনের অচেনা পুরুষ দাঁড়িয়ে। নারী মনে একটু তো বিব্রত লাগছেই। তিরুর চোখ তখন মেয়েটার চটপটে হাত দুটোর ওপর। পেলব, ফর্সা হস্তের পৃষ্ঠে ছোট ছোট ঠারলোম। পরিষ্কার সমুদ্রের পাশে বোনা, ঝাউবনের মতো সুন্দর। তীব্র বুক ভরে শ্বাস টানল। কাজে বহাল পুষ্পিতার দিক সরাসরি চেয়ে ভাবল, খুব তাড়াতাড়ি আমাকে সারা জীবনের মতো রান্না করে খাওয়ানোর দায়ভারটাও তোমার হাতে তুলে দেব ভীতু মেয়ে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পুষ্পিতা স্টিলের মতো শক্ত শরীরে কাজ করছে। মেয়েটার অপ্রতিভ ভাবমূর্তি ধরে ফেলল তীব্র। ওকে স্বাভাবিক করতে কথার বাহানা ধরল। জিজ্ঞেস করল গাম্ভীর্য সমেত, তুমি বেশ ভালো রান্না জানো মনে হচ্ছে। খুব তাড়াতাড়ি কাজ করছ? ও বলল, হ্যাঁ, আসলে ছোট থেকে মনির সাথে টুকটাক কাজ করতাম তো, তাই আর কি। পুষ্পিতার ব্যাপারে তিরোর সবই জানা। তাও ইচ্ছেকৃত সুধাল, মনিকে? তোমার মা? খুন্তি নাড়া ব্যস্ত হাতটা সহসা থমকে যায় মেয়েটার। পাশ ফিরে চাইল। পরপর মৃদু হেসে বলল, হ্যাঁ, মাই তো। তিরুর চশমার পাড়ের চোখ দুটি ছোট হল। ভীতু মেয়েটা মিথ্যে বলছে কেন? নাকি সে বাইরের লোক বলে ব্যক্তিগত কথা বলতে চাইছে না? একটু চুপ থেকে বলল, কোথায় থাকে তোমার মা বাবা? পুষ্পিতার উজ্জ্বল সুশ্রী আনন মলিন হল প্রশ্নটায়। শুভ্র চিবুকের পেশি লালচে দেখালো ভীষণ। উঁচু নাকের ডগা যেন জোয়ারে ফেপে ওঠা উত্তাল প্রবাহিনী। ভীতু মেয়ের কি কষ্ট হচ্ছে? ও কি একটু মাথায় হাত রেখে সান্ত্বনা দেবে? তীব্র হাতটা বাড়িয়েও পিছিয়ে আনল আবার। পুষ্পিতা একটা ছোট্ট ঢোক গিলল। সাথে গিলে নিল সমস্ত পীড়া। বাবার কথা মনে পড়লেই তার কান্নার স্রোত উগলে আসে গলায়। অথচ কাউকে দেখাতে পারে না, বোঝাতে পারে না, বলতেও পারে না। কেমন এক ভয়াবহ জ্বালায় ফেলেছেন বিধাতা। টানা 40 মিনিটের লম্বা গোসল সেরে বেরিয়েছে নুহা। তোয়ালে চুলে প্যাঁচাতে প্যাঁচাতে পুষ্পিতার নাম ধরে ডাকল। কোনরূপ উত্তরের সাথে মেয়েটাও এলো না। ভ্রু গুছিয়ে কামরা ছেড়ে বসার ঘরে এলো নুহা। বারান্দা, রান্নাঘর সবখানে দেখল। কোথাও পুষ্পিতা নেই। এইবার চিন্তায় ললাটের সূক্ষ্ম ভাঁজ গাঢ় হল তার। সদর দরজাটাও ঠাকরে খোলা। পুষ্পিতা তো ওকে না বলে বাইরে যাওয়ার মেয়ে নয়। তাহলে গেল কোথায়? মেয়েটার বুক কাঁপে ভয়ে। অন্তঃস্থলে ছুটে আসে অশনি সংকেত। পুষ্পিতাকে আবার কেউ তুলে নিয়ে যায়নি তো? সেই বিট্টু মাস্তানটাই নিয়ে গেল নাকি? নুহা ঝড়ের গতিতে দরজার কাছে এলো। বাইরে তাকাতেই দেখল, শুধু ওদের নয়, পাশের ফ্ল্যাটের দোরও একই রকম খোলা। ও চোখ সরু করল। খটকা জাগল মনে। পা বাড়াল সেদিকে। দ্বিধাদ্বন্দ্ব সমেত মাথা ঢুকিয়ে ভেতরে উকি দিল। কাউকে দেখা না গেলেও ঘর হতে ভেসে আসা পুষ্পিতার কণ্ঠ স্পষ্ট পাওয়া যাচ্ছে। অমনি টানটান হয়ে দাঁড়াল নুহা। দুজন ব্যাচেলর ছেলের ঘরে কি করছে গাধীটা? নুহা ওদিকে যেতে নিয়েও থামল। ডাকতে চেয়েও ডাকল না। মাথায় ঢুকল এখানে বিপদের কিছু নেই।
পুষ্পিতার তখনকার কথায় যতটুকু বুঝেছে, স্যার লোকটা ভালো, ভদ্র মানুষ। আতঙ্কের কোনো ব্যাপার স্যাপার থাকলে নিশ্চয়ই দরজা খোলা থাকত না। কিথন বিজ্ঞের ন্যায় হিসেবনিকেশ কষে ফিরে গেল ঘরে। সকাল সকাল পুরুষালী কর্কশ কণ্ঠের চিৎকারে ঘুম ছুটে গেল মিথিলার। ধরফরিয়ে তাকাল। চোখমুখ কঠিন করে দাঁড়িয়ে আছে পলাশ। ও তাকাতেই রেগেমেগে বলল, এটা কি ঘুমনোর সময় মিথিলা? আমার অফিস আছে, জানো না? মিথিলা ধাতস্থ হল বিলম্বহীন। ফিরে গেল উদ্বেগশূন্যতায়। নিষ্প্রভ বলল, তো যাও। আমি কি তোমাকে ধরে রেখেছি? যাও মানে? আমার ব্রেকফাস্ট কোথায়? আমি কি অফিসে না খেয়ে যাব নাকি? মিথিলা আশ্চর্য হয়ে বলল, এখন কি আমাকে ব্রেকফাস্টও বানিয়ে দিতে হবে? পলাশ কাঁধ উচাল, অবশ্যই। ঘরের সব কাজ তোমাকে করতে হবে যখন, এটা বাদ থাকবে কেন? তাড়াতাড়ি করো, অলমোস্ট 8টা বেজে গেছে। লেট। মিথিলা বিস্মিত চোখে তাকাল। 8টা? এই 8টার সময় আমাকে ঘুম থেকে তুলে তুমি নাস্তা বানাতে বলছো? আমি বিয়ের আগে কখনো 11টার আগে ঘুম থেকে উঠিনি পলাশ। শেখা। পলাশ তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্যাকব্রাশ করছিল। ফিরে চাইল কথাটায়। তুচ্ছ হেসে বলল, সেসব জেনে আমি কি করব? তখন তুমি তোমার বাবার টাকায় খেতে, সে কাজ করায়নি। এখন আমার টাকায় খেতে হলে আমার সেবা করতে হবে। আর রোজ রোজ এই এক ঘ্যানঘ্যানানি ভালো লাগছে না কিন্তু। বেশি কথা না বাড়িয়ে যাও তো। মিথিলার চোখ ভিজে উঠল। কিথন আহতের ন্যায় চেয়ে থেকে চলে গেল রান্নাঘরে। পলাশ শোবার ঘরে থেকেই শুনতে পাচ্ছে এক একটি বাসনকোসনের তন্নৃত্যের উৎকট আওয়াজ। অমনি গলা উঁচু করে বলল, একটা জিনিসও যদি ভাঙে মিথিলা, কপালে দুর্ভোগ আছে মনে রেখ। ঘোষণা মাত্র থেমে গেল সব। একটা টু শব্দও এলো না। পলাশ মিটিমিটি হাসল। বিড়বিড় করল, এসব পাপাকি পারিদের টাইট দেয়ার কৌশল আমি খুব ভালো করে জানি। মিথিলার নাস্তা বানাতে 1 ঘন্টার ওপরে লেগেছে। পলাশ কোনোরকম নাকে মুখে খেল। যাওয়ার সময় সুর এক থেকে জুতো বের করে ঠেলে দিল ওর দিকে। ব্যস্ত ভঙ্গিতে বলল, মুছে দাও তো। মিথিলা হতবিহ্বল, হতচেতন। নিজের দিক আঙুল তাক করে বলল, আমি জুতো মুছব? আমি? পলাশ কিছু বলল না। কেবল সজোর দন্তপাটি পিষে ধরল নিজের। স্বামীর মটমটে চিবুক দেখেই ঘাবড়ে গেল বেচারি। মিনসে কণ্ঠে বলল, দিচ্ছি। জুতো শুধু মোছা অবধি রইল না, রীতিমতো পায়ে পরিয়েও দিতে হয়েছে। মিথিলার রাগে দুঃখে অপমানে কান্না দলা পাকাচ্ছে গলায়। এখন অবধি ওকে এখানকার সিম কিনে দেয়নি পলাশ। তার ওপর বাংলাদেশের সিমটাও বন্ধ। ওর ফোন থেকেও কথা বলতে দিচ্ছে না। বাবার কাছে কোনোমতেই এসব নালিশ ঠোকার উপায় নেই মেয়েটার। নিজের ওপর সে নিজেই ফুঁসছে এখন। কানাডায় ট্যুরিস্ট ভিসা এসে সিটিজেনশিপ পাওয়ার স্বপ্ন দেখেছিল সারা পথে। অথচ এখন মনে হচ্ছে দেশে যেতে পারলে বাঁচে। একবার সেখানে গেলে বাবার বাসায় গিয়ে থাকবে। ওখানে তো আর কোনো কাজ করতে হয় না। এতদিনে নিশ্চয়ই পুষ্পিতাকে খুঁজে পাওয়া গেছে। ওটাকে দিয়েই ইচ্ছেমতো খাটানো যায়। পলাশ লিফটের বাটন টিপতে টিপতে বলল, লাঞ্চে খেতে আসব না, রাতেও ফিরতে দেরি হবে। মিথিলা কেন জিজ্ঞেস করতে চেয়েও করল না। ভাবল, যেমন চাই করুক, তাতে ওর কি। সে তো আরামসে বাইরে থেকে কিছু একটা অর্ডার করে খেয়ে নেবে। তারপর দরজা লাগিয়ে বারান্দায় এসে দাঁড়াল। হঠাৎ চোখ পড়ল নিচে। পলাশ ইতোমধ্যে নেমে গেছে। জেনিকে গাড়ি সমেত দাঁড়িয়ে থাকতে দেখেই তুরন্ত মেজাজ চটে গেল মিথিলার। পলাশ কি এখন এই সাদা চুন্নির সাথে যাবে নাকি? তার চমক বাড়াতে পলাশ হাসিমুখে গিয়েই জড়িয়ে ধরল জেনিকে। তারপর দুজন মিলে গা জড়িয়ে গাড়িতে উঠে বসল। ছুটে যাওয়া বাহন আর ধোয়ার দিক কেবল হা করে চেয়ে রইল মিথিলা। মাথার মধ্যে তেতে উঠল ভীষণ গুরুতর প্রশ্ন, পলাশ আর জেনি সত্যিই কি বন্ধু? সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 21। পুষ্পিতা ঘরে ঢোকা মাত্রই পেলব হাতখানা লুফে নিল নুহা। মেয়েটা ভরকাল ভয় পেল। প্রকোপে চেয়ারের ওপর বসে পড়ল ধপ করে। গোল চোখে চেয়ে বলল, কি হয়েছে? নুহার চোখমুখ থমথমে। চাউনির ভাষা তীক্ষ্ণ। গম্ভীর কণ্ঠে শুধাল, কি করছিলি ওখানে?
পুষ্পিতা বুঝতে না পেরে বলল, কোথায়? তোর স্যারের ঘরে। ও মৃদু হেসে বলল, ওহ, আরে আর বলিস না, স্যার রান্না করতে গিয়ে হাত কেটে ফেলেছেন। সেই জন্য আমি। নুহা মাঝপথে কথা কেড়ে নেয়, টেনে টেনে বলে, সেই জন্যে মায়া দেবী মায়া করে স্যারের রান্না করে দিয়ে এলেন। তাই তো। পরপরই নাক ফুলিয়ে বলল, দুটো ব্যাচেলর ছেলের বাসায় এভাবে যেতে তোর ভয় করল না? এখনো এত আবুল কেন তুই? পুষ্পিতা ঠোঁট উল্টায়, এভাবে বলছিস কেন? উনি তো আমার স্যার, শ্রদ্ধেয় মানুষ। বিপদে পড়লে আমি যাব না? নুহা শান্ত হল খানিক, বুকে হাত গুজে মাথা নাড়ল। ঠিক আছে, উনি মনে হয় ভালো, উনাকে সাহায্য করাই যায়। কিন্তু এইসব দয়ামায়ার সাগর বুকে নিয়ে আজকাল বেশি দিন টিকে থাকা যায় না। সবাই সব সময় তোমার স্যারের মতো জেন্টলম্যান হবে না, বুঝলে? পুষ্পিতা বাধ্য মেয়ের ন্যায় মাথা কাত করল। হুট করে অন্যমনস্ক চোখের পর্দায় ভেসে উঠল তখনকার ঘটনা। মলম লাগানোর সময়ে তীরর চাউনি, একযোগে চেয়ে থাকা দুটো সাদাটে মণি। ঠিক সে মুহূর্তের অস্বস্তিটাতে গলা অবধি ভিজে গেল মেয়েটার। কথাগুলো কি নুহাকে বলবে? না থাক, এমনিতেই সারাক্ষণ নুহাটা ওকে নিয়ে ভাবে। কিছু ১৯-২০ শুনলেই ধরাকে সরা জ্ঞান করে বসবে। নিরন্তর ঝামেলার কথা চিন্তা করেই কথার বানে ছুটতে চাওয়া ঠোঁটনয় টিপে নিল পুষ্পিতা। জ্যৈষ্ঠের দাবদাহের হাহাকার কমাতে হাজির হয়েছে আষাঢ়। আজকাল সারাক্ষণ বৃষ্টি থাকে, আকাশ জুড়ে কেবল আচ্ছন্ন অম্বুবাহী ঘুরে বেড়ায়। সকাল থেকে রৌদ্রদগ্ধ প্রকৃতিতে আচমকা বৃষ্টি নামল আজ। জনজীবনের সাবলীল জোয়ারে অস্বাভাবিকত্বের ভাটা নামল। রাস্তার পারে নিত্য সামগ্রী নিয়ে হাজির থাকা ভ্যানগুলো তীরস্থ হল পণ্য ঢাকায়। নীরস সবকিছুতে শতকর্তা ভিড়তেই কেমন ঘোল বদলে গেল প্রকৃতির। কাকভোরে প্রচণ্ড বর্ষার পর ৮টার দিকে একটু রোদের দেখা মিলেছে। ঘড়িতে ৯টা ছাড়িয়েছে এখন। বসার ঘরের ডিভানে পরিপাটি হয়ে বসে আছে তীব্র, সদর দরজার লক হালকা খুলে রাখা। ভীষণ রকম অপেক্ষায় সে, অথচ অনেকক্ষণ গেলেও কাঙ্ক্ষিত মুখের দেখা নেই। পুষ্পিতা বের হচ্ছে না। ভীতু মেয়েটা কি আজ যাবে না কলেজে? তীব্র উঠে দাঁড়াল, পায়চারি করতে করতে সিগারেট টানল। তার সামনে দিয়েই বিদায় নিয়ে চলে গেল নাহিদ। ছেলেটা কদিন ধরে চাকরির জন্যে দিকবিদিক ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। কিন্তু পুষ্পিতার অপেক্ষায় থাকতে থাকতে তীরর ক্লান্ত হওয়ার দশা। বদমেজাজি ছেলেটার উৎকৃষ্ট মেজাজ ধরে রাখা দুঃসহ হচ্ছে বড্ড। তক্ষুনি ওপাশ থেকে দোর খোলার শব্দ এলো। পুষ্পিতা বের হয়েছে বুঝতেই ত্রস্ত পুরোপুরি দরজা খুলে দিল তীব্র। উকি দিতেই উত্তেজিত চোখমুখ নিভে গেল সহসা। পুষ্পিতা নয়, নুহা বেরিয়েছে। ইউনিভার্সিটি যাচ্ছে সে। কি আশ্চর্য, ভীতু মেয়েটা কোথায়? নুহা কাঁধব্যাগে ছাতা ভরতে ভরতে সামনে তাকায়। চোখের সম্মুখে শটান তীরকে দেখেই ভরকায় খানিক। স্যার মানুষ। পুষ্পিতার শিক্ষক তো তারও শিক্ষক। হেসে সালাম দিয়ে বলল, ভালো আছেন স্যার? তীব্র জিভে ঠোঁট ভেজাল, যার অর্থ নিজের আনচানে অভিব্যক্তি আলগোছে ঢেকে ফেলা। শুভ্র আদলে ভারিক্কি এনে বলল, হ্যাঁ, আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। তীব্র উসখুসে ভঙ্গিতে ঘাড় ডলল দুবার। ইতস্তত করে বলল, আচ্ছা পুষ্পিতা কি? নুহা বুঝে নেয়। মাঝপথেই সউদ্যোগে জানিয়ে দেয়, পুষ্পিতা তো অনেক আগেই বেরিয়ে গেছে। হোঁচট খেল তীব্র। এমন ভাবে চাইল যেন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। মানে ৯টার দিকে বের হওয়ার কথা, আগে বের হলো কেন? আসলে বৃষ্টির সময় তো। আমাদের দুটো ছাতা, একটা আম্মু নিয়ে গেছেন আর একটা আমার কাছে। আমি এত করে বললাম নিয়ে যেতে, নিলই না। একটু খরা পড়তেই বেরিয়ে গেল। পুষ্পিতার ভালো মানুষই আজকে তীরর হৃদয় ছুঁতে পারল না। উল্টে ভয়ানক রাগে লালচে হল সাদা মুখ। সে তৈরি হয়ে গত আধ ঘণ্টা যাবৎ যার জন্য বসে আছে, সে কি না তাকেই রেখে চলে গেল? মেজাজের তপ্ততায় নুহার থেকে বিদায় পর্যন্ত নিল না তীব্র। হনহনে পায়ে নেমে গেল সিঁড়ি ভেঙে। মেয়েটা আশ্চর্য হয় ওর আচরণে। টানটান কপালে ভাঁজ পড়েছে বিভ্রমের। বিড়বিড় করল, আজব লোক তো। তীরর সব কিছু অস্থির, কখনো অচপল। শান্ত তবিয়ত ভীষণ রকম অশান্তিতে নেমেছে। লালিত সরু নাকটা দেখেই ঠাউর হচ্ছে তার মেজাজ খারাপের ধরন।
কিন্তু এই খারাপ হওয়া নিতান্তই অযাচিত, অকারণে। ওর একটাই কথা, ভীতু মেয়ে কেন আগে আগে বের হবে? সে আসবে ওর সাথে, একই গাড়িতে পাশাপাশি বসবে, কথা হবে দুজনের। অতি নৈকটে তার মেদুর মুখবিবর দেখে দেখে বুক জুড়াবে তীব্র। তার ওপর সে যে কাল উত্তম কুমারের শখানেক গান দিয়ে জিপের ক্যাসেট ভরেছে, সেসব শুনবে কে এখন? অভদ্র মেয়ে কোথাকার। স্যারের আগে কলেজে আসে, বের করছি আশা। তীব্র রাগে গোজগোজ করতে করতে ক্লাসরুমের সামনে এসে থামল। রমিজ হাসান ক্লাস নিচ্ছিলেন ভেতরে। ও পিঠের সাথে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে। উদ্দেশ্য, উনি বের হওয়া মাত্রই ঝড়ের বেগে এন্ট্রি নেয়া। ফোরকান আহমেদ সবে মাত্র কলেজে ঢুকেছেন। নিজের কক্ষে যাওয়ার সময় হঠাৎ চোখ গেল ফার্স্ট ইয়ারের ক্লাসরুমের দিকে। তীব্র উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে সেথায়। এই গোটা কলেজে এমন পেটানো দৈহিক গড়নের একজনই আছে, তাই ভদ্রলোকের চেনায় গলদ হয়নি। ওকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই ভেতরে না ঢুকে এগিয়ে গেলেন তিনি। ছেলেটার বাবা স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ তুচ্ছ শখের বশে এখানে শিক্ষকতা করতে এসেছে কত বড় মন। এই কম বেতনের চাকরি, তাও এমন মফস্বলে। সত্যি, শখ জোরদার না হলে অট্টালিকা ছেড়ে কেউ আসতে পারত কখনো? তীরুর পেছনে এসে দাঁড়ালেন ফোরকান। মিস্টার তালুকদার, কি ব্যাপার, আপনি এখানে? তীরুর রেখাযুক্ত কপাল সজাগ হল অমনি উল্টো থেকেই দন্তপাটি পিশল। কটমটিয়ে ভাবল, এইবার বুইরাটার এখনই আসতে হল। মন চাইছে একটা লাথি মেরে ভোতা চেহারার নকশা পাল্টে দিই, অথচ ফিরল হাসি হাসি চেহারায়। খুব শিষ্টের ন্যায় বলল, ক্লাস নেব স্যার। রমিজ স্যার বের হওয়ার অপেক্ষা করছিলাম। বিস্মিত ফোরকান চটপট হাত উল্টে সময় দেখলেন ঘড়িতে। তেমনি বিস্ময় তার কণ্ঠে। এখনও তো 5 মিনিট বাকি। আপনি এখনই দাঁড়িয়ে আছেন? তীরুর ভেতরটা চেঁচিয়ে উঠল ভেজে। আমার যেখানে ইচ্ছে দাঁড়াব, দরকার পড়লে শুয়ে থাকব এখানে। তোর বাপের কি শালা? তোর বাপের জায়গা এটা? বার ডিপার্টমেন্ট হেড, এক্ষুনি সামনে থেকে সর। হাতটা নিষ্পিস করছে কিন্তু, যে কোনো সময় নাক থেতলে দেব। মুখে বিস্তর হাসি এনে বলল, আসলে? এটুকু বলে ঘাড় চুলকাল। কথা খুঁজে খুঁজে জানালো, অফিস রুমে ভালো লাগছিল না। ভাবলাম অল্প সময় আছে, থাকি এখানে। আর ওদেরও আজ একটা নতুন টপিক পড়াব, সেসবের জন্যেই একটু তাড়াহুড়ো। আপনি তো জানেন স্যার, আমি ক্লাস নিতে কত পছন্দ করি। ফোরকান মুগ্ধতায় আরেকবার আপ্লুত হয়ে পড়লেন। এই তীব্র তালুকদার পুরো কলেজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। আহা, কাজের প্রতি কত ডেডিকেটেড ছেলেটা। তার পছন্দের মাত্রা প্রগাঢ় হল আরও। হাতটা তুলে কাঁধে রাখলেন ওর। তীরুর গা জ্বলে উঠল রাগে। বক্র নজর ফেলে একবার দেখল সেথায়। মন চাইল হাত মুছড়ে হাড্ডি বাঁকা করে দিতে, করল না। বরং আঙুলের নিশপিসে ভাব কমাতে সেও ডান হাতের ফাইলটা শক্ত করে চেপে ধরল, সাথে বাম হাত মুঠো করে পকেটে ভরে রাখল। যুদ্ধ চালালো ক্রোধের টঙ্কার সামলানোয়। ওদিকে ফোরকান গদগদ হয়ে বললেন, আপনার কাজের প্রতি এই আগ্রহটাই আমাকে ভীষণ মুগ্ধ করে মিস্টার তালুকদার। অল দ্য বেস্ট ফর এভরিথিং। তীব্র হাসল, মাথা নাড়ল। ফোরকান চলে গেলেন। ঝকঝকে দাঁত খিচে সে পথে চেয়ে থাকল তীব্র। ভদ্রলোকের হাত রাখা কাঁধের জায়গাটা ঝাড়ল, ঠিক ধুলো ঝাড়ার মতন। বিড়বিড় করল, শালা খরগোশের বাচ্চা, তোর মুগ্ধতা ধুয়ে তুই পানি খা। ঘণ্টা বাজল। রমিজ স্যার বেরিয়ে এলেন। প্রশংসার মতন হাসি ছড়িয়ে বললেন, তীব্র স্যার ক্লাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন? আমাকে একবার বললে তো আরেকটু আগে বের হতাম। এমন সুন্দর কথার বিনিময় তীব্র সৌজন্য দেখাল না। ছোট করে, সমস্যা নেই বলেই ক্লাসে ঢুকে গেল। পাত্তা না পেয়ে আহত হলেন তিনি। কালো চেহারায় আমাবস্যা নিয়ে নিজের কাজে চললেন। দাঁড়িয়ে যাওয়া সব শিক্ষার্থীদের বসার জন্য হাত উচাল তীব্র। টেবিলের কাছে এসে দাঁড়াতে দাঁড়াতে চশমার ফাঁক দিয়ে হন্য নজর দিশাহীন ছুটছে। খুঁজে বেড়াচ্ছে পরিচিত কোনো মুখ। অত স্টুডেন্ট ছাপিয়ে সামান্য কয়েক সেকেন্ডে দৃষ্টিরা গন্তব্য ছুঁতে পারে না। নামিয়ে আনল ফের। এই 1 মাসে তীব্র ক্লাস নিয়েছে ছেলেদের দিক চেয়ে চেয়ে। এখনও তাই, তবে ব্যাপৃত কণ্ঠে গম্ভীরতা। আজকে কিছু প্রশ্ন ধরব তোমাদের। এতদিন কি পড়ালাম
তোমরা কি শিখলে আমিও একটু দেখি। সমস্বরে আওয়াজ এলো। ওকে স্যার। তীব্র চারপাশে তাকায়। এলোমেলো দৃষ্টি ফেলতে ফেলতে ঘোষণা ছড়ে। যাকে বলতে বলবো শুধুমাত্র সে উত্তর দেবে। কেউ আগ বাড়িয়ে একটা কথাও বললে ক্লাসের বাইরে কান ধরিয়ে দাঁড় করে রাখব। এই বয়সে সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। বিগত মাসখানেক যাবৎ স্বভাবে হাস্যোজ্জ্বল শিক্ষকের কথায় চেহারায় উষ্ণতা আজ রাগক্ষোভের আজ পেতেই তটস্থ ক্লাসরুম আগের চেয়েও নিস্তব্ধ হয়ে পড়ল। তীব্র একটু চুপ থেকে প্রশ্ন করল, মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে আমাকে কেউ একটা ছোটখাটো বিশ্লেষণ দাও। কে পারবে? সিংহভাগ হাত তুলল সাথে সাথে। কিন্তু তীরর চিলের নজর ভিন্ন কোথাও আটকে। নীরব তল্লাশিতে ধরা পড়েছে পুষ্পিতা। প্রমোশন হয়েছে মেয়েটার। পেছনের বেঞ্চ ছেড়ে আজ মাঝের সারিতে বসেছে। পাশে বসা তনুজার দুই হাত তুলে রাখা। চোখে মুখে উত্তেজনা। তীব্র একবার পড়া ধরুক খুব করে চাইছে। কিন্তু পুষ্পিতা হাত তোলেনি। তার একটি বিশেষ সমস্যা আছে। 10 জনের সামনে দাঁড়িয়ে গুছিয়ে কথা বলতে পারে না। মুখস্থ জিনিসও আউলে যায়। জোরতা সংকোচে কণ্ঠনালী সহ আস্ত শরীরটাই চূর হয়ে থাকে। কিন্তু তীব্র নিশানা করল ওকেই। বলল, এই যে আপনি 4 নম্বর বেঞ্চের কালো ওড়না। আপনি দাঁড়ান। পুষ্পিতা চমকে গেল। সে তো হাত তোলেনি। তবে স্যার ওকে ধরলেন কেন? আল্লাহ! ভীত শঙ্কিত বদনে উঠে দাঁড়ালো মেয়েটা। তনুজার আগ্রহ মাটি। হাত নামিয়ে চসূচক শব্দ করল, ধুর, আজকেও আমাকে ধরল না। কেন যে সবুজ পরে এসেছি। কালো পরে এলে ভালো হতো। পুষ্পিতা জিভে ঠোঁট ভেজায়। তীরর মেঘের মতো স্বর। যে প্রশ্ন করলাম সেটা গুছিয়ে বলুন। ঢোক গিল লো। উত্তরটা তার জানা। যাকে বলে কণ্ঠস্থ। কিন্তু গুছিয়ে বলতে পারবে না। তার ওপর ক্লাসের সবাই সামনে পেছনে আশেপাশের সব কেমন করে চেয়ে আছে। এতে তো জানা বিষয় এমনিই গুলিয়ে যাবে। পুষ্পিতা টের পাচ্ছে ওর হাত পা কাঁপছে। আচ্ছা, লিখে দিলে হবে? বলবে সে কথা? তীব্র প্রশ্ন করেছে ঠিকই, কিন্তু উত্তর জানতে অনাগ্রহী। তার চোখ অন্য দিকে। পুষ্পিতা সুন্দরী। কলেজে আগমনের পর থেকেই পেছনে কিছু ছেলেপেলেদের ছুকছুক বেড়েছে। তীব্র সেটা ধরতে পারল তখন, যখন ক্লাসের সবগুলো ছেলে ড্যাব করে দেখছিল ওকে। ক্রোধের জ্বলন্ত দাবানলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে তার। এগুলোর এত সাহস কার দিক চেয়ে আছে জানে? ওদিকে মুখে কুলু পেটেছে পুষ্পিতা। একবার থেমে থেমে আওড়াল, মৌলিক অর্থনীতি হচ্ছে, মৌলিক অর্থনীতি হচ্ছে। তীব্র আগে থেকেই ক্ষেপেছিল। এবার বেড়ে প্রকাণ্ড হল তা। ডাস্টার তুলে ধরাম করে বাড়ি দিল টেবিলে। অমনি হকচকিয়ে ঘুরে চাইল সবাই। পুষ্পিতার কলিজা ছলাৎ করে ওঠে। আতঙ্কে ডানে বামে লাফায়। তীব্র চিবিয়ে চিবিয়ে বলল, আমি এদিকে। তাই সবার চোখ এদিকে থাকা চাই। তনুজা নিজে নিজে বলল, সবারটা থাকবে কি না জানি না, তবে আমার চোখ আজীবনের জন্য তোমার ওপরেই লক করে দিয়েছি। তীব্র পুষ্পিতার দিকে দেখল। নির্মল মুখ ফ্যাকাশে লাগছে কেমন। মন বলেছে তার? গলেনি। কেমন ধমকের সুরে বলল, বসো। পুষ্পিতার আনন্দ জুড়ে মেঘ ছড়াল। লজ্জায় নুয়ে এলো দেহ। জানা জিনিস বলতে না পারার শোকে মাথা নামিয়ে নিশ্চুপ বসে পড়ল। তীব্র চাইছিল তাকে ফেলে আসার জন্য পুষ্পিতাকে দাঁড় করিয়ে রাখার ছোটখাটো শাস্তি দিতে। কিন্তু মেয়ে দাঁড়াতেই সবগুলো ছেলে যেভাবে তাকিয়েছে, এতেই তালুর রক্ত অবধি টকবক করছে ওর। জীবনে প্রথমবার এমন ভয়ানহ রাগ আত্মস্থ করতে বাধ্য হল ছেলেটা। উল্টে শান্ত থাকার প্রয়াস খাটিয়ে কোনোরকমে ক্লাস করাল। রাতে নাহিদ যেটা যেটা বুঝিয়ে দেয় তার কাজ সেসব উগরে দেয়া এখানে। কোথাও আটকালে নাহিদের করে দেয়া নোটস তো আছে। তীব্র পড়াশোনাতে তীব্রতর খারাপ হলেও তার বাচনভঙ্গি দারুণ। ভরাট কণ্ঠে নম্রতা ঢেলে শুদ্ধ বাক্যলাপে সেসব আরও শ্রুতিমধুর শোনায়। স্পষ্ট করে বুঝিয়ে দিতে পারে। তাই যতটুকু পড়ায় শিক্ষার্থীরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শোনে। অন্য সময় তীব্র ক্লাস ঘণ্টাখানেকের চেয়ে বেশি নিলেও আজ বেরিয়ে গেল ঘণ্টা বাজার আগেই। পুষ্পিতা তখনও মাথা নিচু করে বসে। এই কলেজে ওকে প্রথম পড়া ধরা হলো, আর ও সেটাই পারেনি। ছি, কি লজ্জার ব্যাপার।
স্যারও বাকি ভাবলেন ওকে? কলেজ ছুটি হয়েছে, একে একে সবাই বেরিয়ে যাচ্ছে। পুষ্পিতা করিডোর দিয়ে হাঁটছিল, অমনি পেছনে থেকে দরাজ কণ্ঠ হাঁক ছড়ে, এই মেয়ে। অচিরাত দাঁড়িয়ে পড়ল সে, কণ্ঠস্বর আর ডাকেই কদিনে চেনার গণ্ডি পেরিয়েছে। পিছু ফিরতেই লম্বা পায়ে এসে সামনে দাঁড়ালো তীব্র, শ্বেত সমান্তরাল ললাটে ভাঁজ পড়েছে, ভ্রু দুটো আরও বাঁকাল এবার। পুষ্পিতার মুখায় এমনিতেই কাঠ, এখন বাড়ল সেটা। তীব্র কর্কশ গলায় বলল, সারাদিন কি হাতা খুন্তিই নাড়ো? পড়াশোনা করো না? ফর্সা মুখখানা কুণ্ঠায় চুপসে গেল মেয়েটার, চিবুক নামিয়ে নিল গলায়। তীরর মায়া হল না, চেয়ে রইল সরু চোখে। কণ্ঠে এলো কথার বান, কলেজে আসার জন্যে আমাকে ছাড়া এক পাও নড়বে না এরপর। অথচ বলেনি। গুরুভার স্বরে ডাকল, শোনো। পুষ্পিতা চোখ তোলে, ও অমন করেই বলল, সব সময় আমি তোমাকে আমার গাড়িতে নিয়ে আসতে পারবো না। নিজেরটা নিজে বুঝে নেবে, বুঝেছ? পুষ্পিতা তবদা খেল, ভ্যাবাচেকায় কপাল গোছাল। ও তো এমন কিছু বলেইনি। সেদিন একবার উঠল গাড়িতে, তাও তো স্যার বললেন দেখেই। নিজে কি যেতে চেয়েছে কখনো? তার আশ্চর্যজনক চিন্তা ভাবনার মাঝেই দীর্ঘ পায়ে পাশ কাটাল তীব্র। কিছু বলার, শোনার সুযোগ অবধি দিল না। পুষ্পিতা ছোট ছোট কদমে কলেজ ছেড়ে বাইরে এসেছে। আকাশের অবস্থা ভালো নয়, থেমে থেমে মেঘ ডাকছে, যখন তখন জোরালো বর্ষার ছাড়তেতে আসতে পারে। ফুটপাতের রাস্তা ধরল সে, সামনে থেকে রিকশা নিলে 10 টাকা কম ভাড়া নেয়। ফুটপাতের রাস্তাতেই সেই ভাঙা পাঁচিল পড়ে। তীরর হাতে মার খাওয়া আর পুষ্পিতার চর খাওয়া ছেলেগুলোর মধ্যে 3 জন আজকেও বসে সেখানে। মাঝের দুদিন তারা আসেনি। বেধরম মারধরের পর গায়ে পায়ের ব্যথা অল্পস্বল্প সেরেছে। পুষ্পিতা মাথা নিচু করে হাঁটছিল। তীরর শেষ কথার প্রহেলিকা এখনও কাটেনি তার। স্যার কেন অমন কথা বললেন? ও কি নিজে কখনো স্যারের গাড়িতে উঠতে চেয়েছিল? চায়নি তো, কখনো বলেওনি। আর বলবেই বা কেন? এমন কিছু তো আশাও করা যায় না। একজন শিক্ষকের গাড়িতে চড়ে তার ছাত্রী কি রোজ রোজ কলেজ আসতে পারে? পুষ্পিতার মনটাই খারাপ হয়ে গেল। সবার মধ্যে পড়া না পারার সঙ্গে তীরর ভাবনা আর ওর কথার দুঃখ মিলল গিয়ে। নয়ন, হাবিব, অলি চুরুট টানছিল বসে বসে। পুষ্পিতাকে দেখেই কনুই দিয়ে হাবিবকে গুঁতো দিল নয়ন। তাকালো সে, 3 জনই শশকের ন্যায় ব্যস্ত হল অমনি। পাঁচিল থেকে লাফিয়ে দাঁড়াল, সাথে সমস্বরে চেঁচিয়ে ওঠে, আসসালামু আলাইকুম ভাবি। ভাবনায় বুঁদ থাকা মেয়েটার বক্ষস্থল ছাদ করে উঠল, ছিটকে সরে গেল সহসা। ছেলেগুলোকে দেখতেই নিভিন্ত আদল সাদাটে হয়ে আসে। তীব্র অফিস কক্ষে ডেকে নিয়ে বলেছিল না সেদিন, ওরা তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। মনে পড়ল সেসব। সেদিন তো স্যারের বন্ধু আগেভাগে ওকে নিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু আজ কি হবে? আজ কি ওরা সেই চরের শোধ তুলতে এসেছে? পুষ্পিতার গলা শুকিয়ে গেল ডরে। পেছনে তাকালো একবার, না, রাস্তায় যথেষ্ট লোকজন আছে। ফাঁকা ঢোক গিলল সে, ভাবল যা হবার হবে। আজকে গলা ফাটিয়ে চেঁচাবে ও। বিধি বাম। হাঁ করতেই নয়ন দাঁত মেলে বলল, ভালো আছেন ভাবি? পুষ্পিতার হাঁটা বন্ধ, থমকে এলো কণ্ঠ। হতবুদ্ধি হয়ে ভাবল, ভাবি? অলির কপালের একপাশে এখনো একটা ছোট্ট ব্যান্ডেজ আছে। সে কথা বলল বড় নরম সুরে, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো ভাবি? হলে কিন্তু আমাদের জানাবেন, আমরা সব সময় আপনাকে শেল্টার দেব। পুষ্পিতার মাথা চক্কর কাটল এবার। কি শুনছে এসব? যারা এখানকার মূল সমস্যা তারা জিজ্ঞেস করছে সমস্যা হচ্ছে কিনা। আজ কয়েক মাস যাবৎ এদের যন্ত্রণা এখান থেকে হাঁটা অবধি যায়নি, আর ওরা দেবে শেল্টার? থাপ্পড় খেয়ে মাথা টাথা খারাপ হয়নি তো? তখনই হাবিব বলল, এই নয়ন, যা ভাবিকে একটা রিকশা ডেকে দে। পুষ্পিতার চোখ কপালে উঠে যায়। নিজের কানকেই ভরসার যজ্ঞ মনে হয় না। নয়ন এক পল বাম পাশে দেখল, ফিসফিস করে বলল, লাগবে না। ওই দেখ ওখানে কে। অলি। হাবিব ফিরল সেদিকে, সুপ্তভাবে তুবড়ে এলো অচিরে। পুষ্পিতা ওদের চাউনি অনুসরণ করে নিজেও তাকাল। খুঁজে পেল তীরকে। জিপ নিয়ে দাঁড়িয়ে সে, এদিকেই দেখছে।
পুষ্পিতা যেন সাহারা খুঁজে পেয়েছে, অমন চপল পায়ে দৌড়ে গেল কাছে। মৃগনেত্র বড় বড় করে বলল, স্যার, জানেন কি হয়েছে? তীরর ওসব জানাশোনার সময় নেই। সাদা গ্লাসের ফাঁক থেকে তার বিলাতি অক্ষি পুষ্পিতার সুন্দর চোখে বন্দি। কালচে ঠোঁট নেড়ে সুধাল, কি? ওই বখাটেগুলো আমাকে ভাবি ভাবি ডাকছে। পুষ্পিতার ছটফটে কণ্ঠ, অথচ গোটা লাইনে বখাটে শব্দটায় মন পড়ে রইল তীরর। যেন কানের পাশে বেজে উঠেছে পরিচ্ছন্ন পিয়ানোর সুর। এতদিন বাড্ডা রাত থেকে আসি, প্রতিটা মানুষ তাকে বখাটে বলেছে। যদিও সামনে সালাম দিয়েছে, কিন্তু নাম তো ছিল বখাটে। সবচেয়ে বড় কথা তার নিজের বাবা জামশেদ তালুকদারও তো দিনরাত বখাটে বখাটে করতেন। কিন্তু শুনতে এমন ভালো লাগেনি তো। এই মেয়ের কণ্ঠে কি আছে তাহলে? ওর স্বর কি কোকিলের মতো সুরেলা? কই, না তো, বাকি মেয়েদের মতোই স্বাভাবিক। তাহলে তার কাছে এমন রিনিঝিনি ঝর্নার আওয়াজ মনে হয় কেন? তীরর থেকে একটা চমৎকার জবাব আশা করেছিল পুষ্পিতা। সাথে ভেবেছিল ওর মতো সেও চমকে থমকে একাকার হয়ে যাবে। কিন্তু সময় কাটলেও এমন কিছু হল না। তাই ভ্রু গোটাল বরাবরের মৃদু স্বর অল্প উঁচু করে বলল, স্যার, শুনেছেন কি বলেছি? তীব্র স্বাভাবিক, শুনলাম। পুষ্পিতা নিজেই বিস্মিত। শুনেছেন? কিছু বলবেন না? কাঁধ উচাল সে। কি বলবো? ওরা তোমাকে ভাবি ডেকেছে, এটা আমাকে বলছো কেন? আমি তো ওদের ভাই নই। পুষ্পিতা থতমত খেল তার খোলামেলা কথায়। মিনসে কণ্ঠে বলল, না মানে আমি তা বলিনি। ওরা ওইদিন অমন বাজে কথা বলল। চর খেলো, অথচ আজ এত তোষামোদ করছে। রিক্সাও ডেকে দিতে চাইল। তাই আর কি? তীব্র নিরুৎসাহিত জানাল, সেটা ওদের ব্যাপার, আমাকে বলে লাভ নেই। তোমাকে ভাবি ডাকছে যখন, হয়তো ওদের ভাই তোমাকে চেনে। পুষ্পিতার নিষ্পাপ উক্তি, কিন্তু স্যার আমি তো চিনি না। তাছাড়া একটা বখাটের ভাইকে কে চিনতে চাইবে বলুন? এদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কথার হুল গায়ে বিঁধল তীরর। চোখ ছোট করল। পুরু তার স্বর, কেন? দূরে থাকতে হবে কেন? বখাটে নিয়ে কি সমস্যা তোমার? পুষ্পিতা উদ্বেগ নিয়ে বলল, কি বলছেন স্যার, দূরে থাকব না? এরা কি ভালো ছেলে নাকি? সারাক্ষণ এখানে বসে বসে মেয়েদের নোংরা নোংরা কথা বলে বিরক্ত করে, লোকজনের সাথে গা জোরামি করে, চা খেয়ে বিলটা পর্যন্ত দিতে চায় না। আমার তো এদের দেখলেই মাথা গরম হয়। তীরর ফর্সা মুখটা চিন্তিত দেখায়। নিম্নষ্ঠ দাঁতে কামড়ে চশমা ঠেলল নাকের। খুব মনোযোগ দিয়ে ভাবল, নোংরা কথা তো দূর, আমি তো মেয়েদের দিক ফিরেও চাইনি কখনো। আমি নিশ্চয়ই ভালো। আর যেখানে যত চা খেয়েছি সেসবের বিল দিয়ে এলে ভীতু মেয়েটা আমাকে খারাপ বলার কোনো চান্সই পাবে না। পুষ্পিতার হাস্যহীন গোমরা মুখ এমন সুরূপা আননে আমাবস্যা মানায়? নীরব অমানিসার রেশনিরের তীরর হৃদয় ছুঁয়ে দিল। জিজ্ঞেস করল, কি হয়েছে? ওরা ভাবি ডেকেছে, তোমার ভালো লাগেনি? পুষ্পিতা অবাক চোখে চাইল। ও না বলতেই স্যার বুঝে গেলেন। নরম কণ্ঠে শোষব্যস্ত বলল, একটুও না। বখাটেদের ভাবি হতে কি ভালো লাগে? মন চাইছে সেদিনের মতো গিয়ে একটা ঠাস করে মেরে দিই। ভ্রু উচাল সে। তাই? শিশুসুলভ ভঙ্গিতে মাথা নাড়ল মেয়েটা। হাসি পেল তীরর। ঠোঁট কামড়ে হাসল স্বল্প। বখাটে ভাবি ডাকায় এই অবস্থা। দুদিন পর যখন বখাটের বউ হবি তখন কি করবি রে মেয়ে? মুখে বলল, এসো। সেদিনের মতো হাত টেনে ঠিক ওদের সামনে নিয়ে দাঁড় করতেই ভড়কে গেল পুষ্পিতা। নয়নরা তীরকে দেখে পাঁচিল রেখে নেমে দাঁড়াল আবার। ভীতসন্ত্রস্তের ছাপ পড়ল মুখে। হাবিবের চোখে সানগ্লাস ছিল। তীব্র আদেশ ছুড়ল, চশমা খোল। তুরন্ত চশমা খুলে বুকপ কেটে গুজে রাখল সে। আগে ভাবি ডেকেছে কে? তীরর প্রশ্নে পুষ্পিতার চোখমুখে পরিবর্তন এসেছে। যেন আজকে সে ভীষণ সাহসী। সেদিনের মতো ভয়ডরের চিহ্ন মাত্র নেই। বিভ্রান্ত ছেলেগুলোকে একবার একবার দেখে আঙুল তুলল নয়নের ওপর। ও, তীরর ঠান্ডা আদেশ, মারো। হতভম্ব তারা। আজকের অপরাধ কি? আজ তো কিছু করেনি। জিজ্ঞেস করতে মুখ খুলবে পূর্বেই নয়নের গালে কোমল হাতের শক্ত চর পড়ল। কোটর থেকে ঠিকরে পড়া চক্ষু নিয়ে পুষ্পিতার দিক চেয়ে রইল সে। তীব্র বলল, যাও, আমি আসছি।
পুষ্পিতা বুক ফুলিয়ে হাসল। পৈশাচিক আনন্দ পেয়েছে আজ, আর জীবনে ভাবি ডাকবি? সে যেতেই তীব্র ওদের দিকে তাকায়। হাবিব, অলি চটজলদি নিজেদের গাল চেপে ধরে দুহাতে। ভেবেছে তীরও ওদের মারবে এখন। তবে সে এমন কিছু করেনি। নয়নের চেপে রাখা কপল থেকে হাতটা নামিয়ে দিল শুধু। সহানুভূতির ভান টানল কথায়। বেশি জোরে লেগেছে? শিশুর মতো মাথা নাড়ল নয়ন। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাই আপনিই তো সেদিন বললেন যেখানে মেয়েটাকে দেখবি সেখানেই ভাবি ডাকবি। আমরা তো তাই করলাম। কত ভালো ভালো কথাও বললাম। তারপরেও মারল কেন? তীব্র চশমা খুলল। নয়নের শার্টের কোণা দিয়ে গ্লাস মুছে চোখে পড়ল আবার। সেটা আমি বলেছিলাম, কিন্তু তোদের ভাবি ডাকর পছন্দ হয়নি। মারবে বলে আবদার করেছে। এখন তোদের ভাবির আবদার না রেখে পারি? পরপরই কাঁধ চাপড়ে বলল, এনিওয়ে, যাই হয়ে যাক না কেন, গালে চর একটা পড়ুক বা 10টা, তোদের ভাবির ডাক যেন বন্ধ না হয়। ওকে। শীতল তর্জনবর্জন দিয়ে প্রস্থান নিল সে। তিনজন বুদ্ধিভ্রষ্ট বনে চেয়ে থাকে। অলি নাকচোখ কুচকে আওড়ায়। এই ব্যাটা তো আজব জিনিস। চোরকে বলছে চুরি করতে, গৃহস্থকে বলছে সজাগ থাকতে। এমন আধপাগল মাস্টার আমি আমার জীবনে দেখিনি। বাকিরা সায় মেলাল। জোর যার মুল্লুক তার। সেই অর্থ মেনে নিয়ে আগের জায়গায় নিশ্চুপ বসে পড়ল আবার। তীব্র কাছে আসতেই পুষ্পিতা চমৎকার করে হাসল। উজ্জ্বল মুখশ্রীর, মুক্তোর মতো চিরল দাঁতের হাসিতে বাপাসটা থমকে আসে তার। সে প্রফুল্ল স্বরে বলল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমি। তীব্র কথা টেনে নেয় ধন্যবাদের বিপরীতে ছোট শব্দে বলে, গাড়িতে ওঠো। মেয়েটা থামে। কমে যায় হাসি। মাথা নেড়ে হাঁটতে গিয়েও থামল আবার। নিশ্চিত হতে বলল, গাড়িতে? কিন্তু স্যার, আপনি যে তখন বললেন আমি যেন গাড়িতে না উঠি। তীব্র জিপের দরজা খুলেছে কেবল। উঠতে নিয়ে দাঁড়াল। ভ্রু কুচকে শুধাল, কখন বলেছি? পুষ্পিতা অধৈর্য ভঙ্গিতে মনে করিয়ে দেয়, ওই যে কলেজের মধ্যে ছুটির সময়ে। তীব্র ফতাফত বলল, ভেতরে কি বলেছি ভুলে যাও। এখন কলেজের বাইরে আছো না? এখন যা বলছি সেটা করো। পুষ্পিতা জড়বুদ্ধি হল কিছু। আস্তে আস্তে যত দিন যাচ্ছে তীরকে কেমন রহস্য ঠেকেছে তার, যার মতিগতি এক চুটকিতে বুঝে নেওয়া যায় না। আচ্ছা, পৃথিবীতে এমন দুর্বোধ্য মানুষও হয়? সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 22। অম্বরে, মাটিতে, হাওয়ায় আজ বর্ষার রংবসন্তের উপহার। রূপকথার রাজপুত্রের মতন রথের মর্মরধ্বনি নিয়ে ছুটে এসেছে শ্রাবণী। ঝপঝপে বাড়িপাতে অস্বচ্ছ জল জমেছে দিকবিদিক। পাকা সমান রাস্তার কতক স্থানে কালচে পিচের খবর নেই। চামড়ার মতো উঠে বেরিয়ে এসেছে খোয়া। কোথাও আবার গর্তের মতো ডেবেছে। অসমান জায়গার ওই স্বল্প গর্তেই হৈ হৈ করে দখল নিয়েছে সলিল। কাঁধো ব্যাগটা বুকে চেপে রিকশায় বসে আছে নুহা। অন্য হাতের মুঠোয় কোলের ওপর মেলে রাখা পলিথিন। সবুজ পলির গায়ে টুকটুকে রূপোর মতো জল। সম্মুখের রিকশাচালক বৃষ্টিতে মরা কাকের মতো ভিজছেন। মাথায় একটা ক্যাপ রইলেও পরনের ময়লা শার্ট একেবারে ভিজে লেপটে গেছে পিঠে। ভরদুপুরের এই আচমকা বরিশায় কিছুদিন যাবৎ বেশ নাজেহাল মানুষজন। রিকশাচালকের কথা ভেবে মন খারাপ করল নুহা। তার ছাতার দুটো ডাট একেবারে ভেঙে উল্টে গেছে। ইউনিভার্সিটি ছেড়ে বাইরে আসতেই জোরালো বাতাসেই ঘটেছে অঘটনটা। ছাতাটা ভালো থাকলে এখন এই ভদ্রলোকের মাথার ওপর ধরতে পারত না। আহারে, ভাবতে না ভাবতেই ঘটল আরেক বিপদ। রিকশার চলন্ত এক চাকা গর্তে ঠিকরে পড়ল। নরম কাদামাটি রাবারের চাকা পেয়ে নিজের সঙ্গে আকরে ধরে গতিতে। কাত হয়ে পড়তে নিলেই নুহার বুকের রক্ত অবধি ছলকে ওঠে ভয়ে। তড়িৎ রিকশায় টান বসিয়ে আটকালেন চালক। মেয়েটা হাঁপ ছাড়ল। এ যাত্রায় বিরাট দুর্ঘটনা থেকে বেঁচেছে ভেবে। অথচ রিকশার চাকা তোলা যায়নি। ভাসমান পানিতে অর্ধেকটা ডুবেছে। ভদ্রলোক বেশ খানিকক্ষণ টানাটানি করলেন। আশপাশ দেখলেন কিছু পল। একে দুপুর, দুইয়ে বৃষ্টি। মানুষের দেখা পাওয়া মুশকিল। সেখানে কি সাহায্য করতে আসবে? অনেকক্ষণ টানাহেচড়ার পর হার মানলেন তিনি। শেষে অবসন্ন চোখে নুহার দিকে ফিরলেন। ভীষণ নম্র কণ্ঠে বললেন, আপা,
আপনি নাইমা যান, এই চাকা কখন ছুটব কওয়া যায় না। ও জানতো এমন কিছুই হবে। ক্লান্ত কণ্ঠে বলল, আমি এখন নেমে গেলে বাসায় কিভাবে যাব মামা? আর এত বৃষ্টিতে অন্য কোনো রিক্সাও তো পাব না। উনি চারপাশটা দেখলেন আবার। হন্যে চোখে একটা বর্ষর সুপার শপ ধরা পড়ল। হাত লম্বা করে বললেন, উইখানে যাইয়া খাড়ান তাইলে। যদি চাকা ছুটাবার পারি, ডাক দিমু। দীর্ঘশ্বাস ফেলল নুহা। কপাল ভরতি অনুচিন্তনের ভাঁজ সমেত নিশ্চুপ নেমে গেল। বৃষ্টি কমার বদলে বাড়ছে। আষাঢ় শুরু হয়েছে না? এখন এরকম অহরহ ঘটবে। তবে অন্ধকার হয়ে আসছে চারদিক। বন্যা হতে পারে। নুহার শ্যামলা মুখটা চিন্তায় ডুবে গেল। এরকম হলে ও পৌঁছবে কি করে? আচ্ছা, পুষ্পিতা তো ছাতাও নেয়নি। ওই গাধীটা বাসায় যেতে পেরেছে? এতবার করে বলেছিল, ছাতা নে, মায়াদেবী নিলেনি না। নুহা রাস্তার দিকে ফিরল। রিকশাওয়ালা এখনও তার বাহন তোলার চেষ্টায়। লাগাতার বাড়িপাতে গর্তে আরও পানি জমেছে। কুল না পেয়ে খেই হারালেন তিনি। গলার গামছা দিয়ে মুখটা মুছে সেখানেই দাঁড়িয়ে রইলেন। সমর্থ শরীরের এক ফোঁটা জায়গা বাকি নেই সিক্ত হতে। এদের কি জড়ো হয় না? নাকি হলেও সয় না? নুহা ফোঁস করে শ্বাস ফেলল। বুঝে গেল আজ এই বৃষ্টি না কমা অবধি তার বাসায় যাওয়া হবে না। কি মুসিবত! একা একটা মেয়ে এমন রাস্তার মধ্যে তো দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছে। দোকানের নামিয়ে রাখা ঝাঁপের সাথে পিঠ হেলিয়ে দাঁড়াল সে। কোথাও যখন কোনো আশার আলো নেই, আকস্মাৎ একটা সাদা গাড়ি ব্রেক কষল সেথায়। গতিশীল চাকা হঠাৎ থামায়, ছিটকে উঠল জল। তৎক্ষণাৎ সরে গেল মেয়েটা। একটুর জন্যে গায়ে লাগেনি। কঠিন বাক্য লুটিয়ে দিতে তেতে উঠল জিভ। অথচ পূর্বেই কাজ নেমে বেরিয়ে এলো নাহিদের নির্মল মুখখানা। চওড়া ললাটে সূক্ষ্ম ভাঁজ। মিস নুহা, আপনি এখানে কেন? নুহা চটজলদি গালির বান গিলে নেয়। পাল্টা ভ্রু কোচকায় ওকে দেখে। ফতাফত প্রশ্ন ছড়ে, এটা আপনার গাড়ি? মাথা নাড়ল নাহিদ। না তো, ভাড়া করেছি। ইন্টারভিউ দিতে যাওয়া আসার জন্যে। সে ঠোঁট গোল করে বলল, ওহ, কিন্তু আপনি এভাবে ভিজছেন কেন? নুহা মুখ কালো করে বলল, আমার রিকশাটা গর্তে আটকে গেছে। ওই যে। আঙুল অনুসরণ করে চাইল নাহিদ। এক কাত হওয়া রিকশা আর একটু দূরে বসা লোক দেখে বুঝে ফেলল পুরোটা। অথচ প্রফুল্ল স্বরে বলল, তাহলে আর রিকশা দিয়ে কাজ নেই। এক কাজ করুন, আমিও তো বাসাতেই যাচ্ছিলাম। আপনার কোনো সমস্যা না থাকলে আমার সঙ্গে আসতে পারেন। তুরন্ত ইতস্ততার চিহ্নে মুখবিবর লেপ্টে এলো মেয়েটার। কপালে দুশ্চিন্তার রেখা প্রগাঢ় হল আরও। নাহিদকে চেনেই মাত্র দুদিন। তার ওপর প্রাইভেট কার একটা আটকা গাড়ি। যদি বাসার কথা বলে অন্য কোথাও নিয়ে যায়? তারপর নুহা আর ভাবতে পারে না। মেয়েলি মন অমন জঘন্য কিছু কল্পনায় আনতেই আটকে ওঠে। মানা করবে ভাবল। উল্টো পাশের নাহিদ নির্ভেজাল হাসল তখনই। ভীষণ চমৎকার করে বলল, ভয় পাচ্ছেন? ভয় নেই। আমাকে ভয় পাওয়ার থেকে গরুর গুতোকে ভয় পাওয়া ইজ 100 টাইমস বেটার মিস নুহা। আপনি নিশ্চিন্তে আমার সঙ্গী হতে পারেন। মানে এই পথটুকুর আর কি? পুরো কথা নুহা শুনেছে কি না কে জানে। তবে ভাবিত দৃষ্টি পাল্টে গেল অচিরে। মন গেথে রইল মাঝের একটি লাইনের ওপর, আপনি নিশ্চিন্তে আমার সঙ্গী হতে পারেন। তাকে ঠায় দাঁড়িয়ে দেখে নাহিদ কণ্ঠ উঁচু করল, মিস নুহা, শুনতে পেলেন? মেয়েটা নড়ে ওঠে। যেন এক জড়বস্তুতে আঙুলের জোর খাটিয়ে টোকা দিয়েছে কেউ। শরীরী জোরতার সাথে মনে আশঙ্কা ভিড়েছে। পাছে লোকটা খারাপ হয় যদি? শান্ত নাহিদ চসূচক শব্দ করল এবার। নেমে এলো বাধ্য হয়ে। তার গায়ে ফরমাল পোশাক। অফিসারদের মতো স্যুটটাই পরা। গাড়ি রেখে আসতেই নির্নিমেষ ভিজে গেল সেসব। ছেলের কাণ্ডে ভরকে যায় নুহা। অবাক কণ্ঠে উদ্বেগ এনে বলে, কি করছেন? আপনি আবার নেমে এলেন কেন? নাহিদ সামনাসামনি এসে থামল। ভ্রু কুচকে বলল, আপনি আসলে কেমন মানুষ বলুন তো? নুহা আকাশ থেকে পড়ল। বুঝতে না পেরে বলল, আমি আবার কি করলাম? কি করেননি তাই বলুন। আপনি জানেন, আমাদের বন্ধু মহলে সবথেকে চরিত্রবান ছেলে বলা হয় আমাকে। একটা প্রেম করে ছ্যাঁকা খাওয়া ছাড়া আমার আর কোনো বাজে রেকর্ড নেই। সেই আমি,
মানে আমার মতো সচ্চরিত্রবান একটা ছেলে আপনাকে গাড়িতে উঠতে বলেছে, আর আপনি কি না ভয় পাচ্ছেন? আমার মতো এমন ভদ্র নিষ্পাপ ছেলেকে সন্দেহ করা কত বড় অন্যায় কোনো ধারণা আছে আপনার? ভালো মানুষের সঙ্গে এমন আচরণ প্রকৃতি মানবে তো? সব কথা গড়গড় করে নয়, বেশ গুছিয়ে বলেছে নাহিদ। পুরোটা মুখের মতো শুনল নুহা। ছেলেটা এত কথা জানে? হঠাৎ হাসি পেল তার। কেন পেয়েছে জানে না, হাসলও মিটিমিটি। বলল, মেয়েদের চোখ কান সব সময় খোলা রাখতে হয় মিস্টার ঢ্যাঁড়স। সেটা আপন হোক বা পর, দুই ক্ষেত্রেই। অবশ্য এই ব্যাপারগুলো আপনাকে সারাদিন বললেও বুঝবেন না। আপনি তো ছেলে, এসব বুঝতে মেয়েদের মতো মাথা থাকা চাই। নাহিদ প্রথমে মুখ ছোট করল ঢ্যাঁড়স শুনে। ড্রাইভার ছেলেটাকে পিছু ফিরে আলগোছে দেখে নিল এক পল। না, সে খুব আরামসে বসে, কোনো তাড়া নেই। জবাব দিল বিলম্বহীন, শুনুন, আমি মেয়ে না হলেও তাদের হাব ভাব বুঝি। মেয়েরা যেমন চোখ দেখে পুরুষ চেনে, আমিও চোখ দেখলে বুঝি আমার প্রতি কার কেমন ধারণা। আর আপনার মতো সাহসী মেয়ে যে কেন এত ভাবছে কে জানে। বাসা তো খুব দূরেও নয়, আপনাকে কিডন্যাপ করে নিয়ে গেলেও তেমন লাভ হবে না। তবে এত ভিজলে মাস্টবি জ্বর আসবে আমার। প্লিজ আর কথা না বাড়িয়ে আসুন। নুহা হা করতেই গেলেই সে সতর্ক কণ্ঠে বলল, আপনি যদি এখন আমাকে আবার সন্দেহ করে নিষেধ করতে যান, বিষয়টা আমার মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াবে। আমি কিন্তু আপনাকে সাথে না নিয়ে তাহলে কোথাও নরব না। এই বৃষ্টিতে এভাবেই ভিজব। দ্যাটস ফাইনাল। নুহা দুই ভ্রু উচাল। তাই, ঠিক আছে, ভিজুন। আমার কোন সমস্যা নেই। আপনি ভিজলে আমার কি? কাঠখোট্টা জবাবে ছেলেটার মুখ তিমিরে তলায়। শুভ্র ত্বক আলো খুইয়ে সুধাল। সত্যিই যাবেন না? নুহা বড্ড শক্ত জবাব দিল। না। নাহিদের আনন জুড়ে উপচে পড়ে ক্ষুণ্ণতা। নুহা হেসে ফেলল এবার। বলল, থাক, মন খারাপ করতে হবে না। আচ্ছা চলুন যাচ্ছি। ছেলেটা খুশি হয়ে গেল। ক্ষণপূর্বে রমানিসায় ডুবুডুবু মুখখানা জলজল করছে এখন। আসুন, আসুন, বলেই স্ফূর্ত পায়ে এগিয়ে চলল সামনে। পেছনে পা বাড়াল নুহা। অথচ এক কদম হাঁটতেই স্লিপার ছিঁড়ে যায়। দু আঙুলের ভেতরে থাকা জুতোর চিকন ফিতেটা উঠে এসেছে উপরে। থমকাল সে। মাথায় হাত দিয়ে বলল, এই যা ছিঁড়ে গেল। কথা শুনে ফিরে চাইল নাহিদ। নুহা ততক্ষণে ছেঁড়া স্লিপার হাতে নিয়েছে, সেটা দেখে অবাক হওয়ার ভান করে বলল, জোর করে সাথে নিচ্ছি বলে জুতো ছিঁড়ে ফেললেন? সে চোখ রাঙিয়ে চায়। বলে, এ আবার কি কথা? আপনি জোর করে নিচ্ছেনই বা কোথায়, আর আমি জুতোটা ছিঁড়বই বা কেন? না মনে হলো আর কি? নুহার কাটকাট জবাব। আপনাকে কিন্তু আমি ঢ্যাঁড়স নামটা এমনি এমনি দিইনি। আপনি আসলেই একটা ঢ্যাঁড়স। ছেলেটার তেমন কিছু এলো গেল না। এ ধরনের বিশেষণে সে যথেষ্ট অভ্যস্ত। বিগলিত হেসে কলার টানল। খুব লাজুক ভঙ্গিতে বলল, আমার বন্ধুরাও তাই বলে। নুহা নাকচোখ কোচকাল। জুতোটা দূরে ছুঁড়ে মারল পরপর। রেগে রেগে বলল, দেশের আর কিচ্ছু হবে না। এই জুতোটা এই সপ্তাহেই 280 টাকা দিয়ে কিনেছি। আর দেখুন, সামান্য একটু পানি লাগতেই এভাবে ছিঁড়ে গেল। এখন আর কোনো কিছু ভালো না। ডাস্টবিনের আবর্জনার সঙ্গে জুতোটার ভেসে যাওয়া এক ধ্যানে চেয়ে দেখল নাহিদ। হুট করে নিজের বুট জোড়া খুলে এগিয়ে দিল নুহাকে। বলল, নিন এটা পড়ুন। মেয়েটা বিভ্রান্ত হয়। তেমনি বিভ্রম নিয়ে শুধায়, কেন? আপনার জুতো আমি পরব কেন? এখানে ইটের ছোট ছোট খোয়া বিছানো দেখছেন না? খালি পায়ে হাঁটলে ব্যথা পাবেন। আরও কোথায় কোথায় কত কি আছে কে জানে। আপনি এটা পরে আসুন। বাসায় গিয়ে আমাকে ফেরত দেবেন না হয়। নুহার শব্দবাক্য ফুরিয়ে গেল। বিস্ময়বিভূতি লেপ্টে এলো চোখে। ঠোঁট নরল শুধু। কিন্তু আপনি? নাহিদের সরল চেহারায় আত্মগরিমা। আমি তো পুরুষ মানুষ। হতে পারি সাধাসিধে বাট ব্যথা সওয়ার অভিজ্ঞতা আছে বুঝলেন? পরপরই আনমনে হাসল সে। বলল, এর থেকেও 1000 গুণ ভারী ব্যথা সয়ে নিচ্ছি। সেখানে এসব কোন ছাড়? শেষ কথার সঙ্গে ঠিকরে পড়ল এক টুকরো ভার্সিল প্রশ্বাস। বাক্যের আড়ালে যে মিথিলার প্রসঙ্গ লুকিয়ে, নুহার বুঝতে বাকি নেই। কিছু বলার বা জুতোর বিষয়টা নিয়ে মানা করারও সময় দিল না নাহিদ।
লম্বা লম্বা পা ফেলে গাড়িতে উঠে গেল। এ যাত্রায় মাথা নামিয়ে হাসল নুহা। ছেলেটা বোকাসোকা, তবে উপকারী, যত্নবান। এমন মানুষকে মিথিলা আপু ছেড়ে গেলেন কি করে? শুধু নুহা, নাহিদ নয়, একই রকম সাংঘাতিক বৃষ্টির কবলে পড়েছে পুষ্পিতা আর তিরও। তার ওপর তিরোর জিপে ছাদ নেই। আচানক মুষলধারায় ভরকে গেছে দুজনেই। কোনো রকমে রাস্তার এক সাইডে জিপ পার্ক করল তীব্র। একটা টিনের তৈরি বন্ধ দোকানের দিকে পুষ্পিতাকে নিয়ে ছুটে গেল। পুষ্পিতা ব্যস্ত হাতে ব্যাগ হাতাচ্ছে। দেখছে বই ভিজেছে কি না। না, ভেজেনি। তীব্র সোনালি চুল থেকে পানি ঝাড়ছিল। হঠাৎ তেরে আসা বৃষ্টিটাকে উটকো ঝামেলা ভেবে মনে মনে অকথ্য দুটো গালি দিল সাথে। পুষ্পিতা নিজে থেকে বলল, কলেজ থেকে বের হওয়ার সময়ই বুঝেছিলাম বৃষ্টি নামবে। এত তাড়াতাড়ি নামবে বুঝিনি। আপনার গাড়ি তো ভিজে যাচ্ছে স্যার। তীব্র নিজেও একটু চিন্তায়। গাড়ি ভিজলে শুকানোর বন্দোবস্ত করা বিশাল ঝামেলা। ঢাকায় হলে চিন্তা ছিল না, কিন্তু এই মফস্বলে যেটা খুবই অসুবিধার। তারপর কিছু একটা ভেবে পকেটে হাতায় সে। ফোন, ওয়ালেট বের করে বলে, এগুলো তোমার ব্যাগে রাখো তো। পুষ্পিতা নিল, রাখল ব্যাগে। বৃষ্টির ছাটের সঙ্গে আস্তে ধীরে বাতাসের বেগ বাড়ছিল। নৈসর্গে ঠান্ডাহীন প্রবাহের স্পর্শ। নিগুড় নিস্তব্ধতার মাঝে দুজন মানবমানবী নিশ্চুপ দাঁড়িয়ে। মাথার ওপর টিনের চাল। ঝমঝম করে লুটিয়ে পড়া বর্ষার সুর, কখনো ছন্দের মতো, কখনো বা সমুদ্রের ঢেউ। প্রথম দিকে গাড়ি নিয়ে বিরক্ত, চিন্তিত থাকলেও হঠাৎ করেই চেহারার বেশ বদলে গেল তিরোর। ফুরফুরে হল মন। সকাল থেকে পুষ্পিতার প্রতি জেকে বসার আগক্ষোভ এক লহমায় উবে গেছে এখন। এই যে পাশে ভীতু মেয়েটা দাঁড়িয়ে, দুজন একসঙ্গে বৃষ্টি দেখছে, এসব ওই সকালে একসাথে আসার থেকেও সুন্দর দৃশ্য। সে আর চোখে সম্মোহন ঢেলে পুষ্পিতার পানে চায়। চোখের পর্দায় ভেসে ওঠে ভবিতব্য কিছু চাওয়া পাওয়া। এমনই এক বৃষ্টি সিক্ত সন্ধ্যায় দুজন পাশাপাশি ভিজবে। ভীতু মেয়েটা এমন চুপ থাকবে না তখন। ওই যে কলেজের বাইরে যেভাবে হেসেছিল, ওমন করে হাসবে। শান্ত তরঙ্গের মতো হাসি, আর স্নিগ্ধ পদ্মের মতো মুখটা সে সময় নিবেশন দিয়ে পরখ করবে তীব্র। বুক জুড়াবে, খেই হারাবে মুগ্ধতায়। কিছু অবাধ্য অভিলাষকে প্রশ্রয় দিয়ে ঝাপটে নেবে বুকে। ঢোক গিলোল তীব্র। স্বীয় পৌরুষকে কাবু করতে এদিক ওদিক তাকাল। ঘাম মুছল কপালের। তার শক্ত শরীর শিরশির করছে আজ। পুষ্পিতাকে নিয়ে কিছু অনিয়ন্ত্রিত চিন্তাভাবনাই যার প্রধান হেতু। পরপরই মনে মনে হাসল সে। আজ অবধি যে মেয়ের হাত ধরেছে শুধু, তাকে নিয়ে কিসব ভেবে ফেলেছে। এটা যদি এই ভীতু মেয়েটা জানত, মাথা ঘুরে পড়ে যেত নিশ্চয়ই। তার চেয়ে থাকার মাঝেই হঠাৎ তাকালো পুষ্পিতা। অমনি শোষব্যস্ত দৃষ্টি সরায় সে। তড়িৎ কিছু ভাঁজ পড়ল মেয়েটার শ্বেত ললাটে। কেন যেন মনে হল স্যার তাকিয়েছিলেন, সেই আগের দিনের মতোই। ও মাথা নোয়াতেই তীব্র আবার তাকায়। যখনই চোখ তোলে, ফিরিয়ে আনে মুখ। টানা কয়েকবার চলল এসব। ভীতু মেয়ে ধরতে না পারায় তিরোর পোড়া ঠোঁটে শব্দহীন ফিচেল হাসির ধারা। হঠাৎ ঝট করে তাকালো পুষ্পিতা। তৎপর মিলে গেল নজর। তীব্র থতমত খায়। ভীষণ ব্যাপৃতের চাউনি আড়ালের প্রয়াস ব্যর্থ হল এবার। ধরা পোড়ায় মুখবিবরে বিব্রতের ছাপ বসল। কিন্তু আন্ত চিবুকে ঠোঁট চেপে হাসল পুষ্পিতা। গায়ের সাথে ওড়নাটা শীতের কম্বলের মতো পেঁচিয়ে নিল খানিক। তীব্র চশমার কোনা দিয়ে চাইল ফের কপাল গোটাল দৃশ্যটায়। গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করল, তোমার কি শীত লাগছে? মাথায় নাড়ল ও। তীব্র এক পল নিজের দিকে দেখে। পরনে কেবল চেক শার্ট একটা। আচ্ছা, সিনেমার হিরোদের মতো এটা খুলে দিয়ে দেবে ওকে? না থাক, খালি গায়ে তাকে নিশ্চয়ই হিরোর মতো লাগবে না। অমন বাজে রূপ এক্ষুনি ভীতু মেয়েকে দেখানোর কোনো দরকার নেই। বৃষ্টি থামল 10 মিনিটের মাথায়। গাড়ি ততক্ষণে ভিজে চুপচুপে হয়েছে। উপায়হীনতায় সেই ভেজা গাড়িতেই বসতে হলো ওদের। তীব্র ইঞ্জিন চালু করতে যাবে, তক্ষুনি জানলা এসে দাঁড়ালেন এক প্রৌঢ়া নারী। আ করে থালাটা এগিয়ে দিলেন শুধু। বোঝা গেল তিনি কথা বলতে পারেন না। কিন্তু তিরোর মেজাজ চটে যায়। শালা, এই বৃষ্টিতে মানুষ নড়তে চড়তে পারে না, অথচ এরা ঠিকই ভিক্ষা নিতে আসে। যেহেতু পুষ্পিতা পাশে, রাগ দেখানো গেল না।
এই কষ্টসাধ্য ভদ্রসভ্য ইমেজটা তো ধরে রাখা প্রয়োজন। নিজেকে উদার প্রমাণে মানিব্যাগ বের করে 100 টাকা দিল সে। বৃদ্ধা নারী মাথা নাড়লেন খুশিতে, লাঠিতে ভর দিয়ে সামনে চলে গেলেন। উল্টোপাশ থেকে রিকশা ছুটে আসছিল তখন। ওদের চোখের সামনেই বৃদ্ধা ধাক্কা খেলেন তাতে। তুরন্ত ছিটকে পড়লেন রেইনট্রির গায়ে। চোখের সামনের দুর্ঘটনায় পুষ্পিতার কোমল মন আতকে উঠলেও নির্বিকার বসে রইল তীব্র। বরং ব্যস্ত হল হুইল ঘোরাতে। পুষ্পিতা নামতে ধরল তখনই। তীব্র খপ করে হাতটা চেপে ধরে বলল, এই মেয়ে, কোথায় যাচ্ছ? সে উদ্বিগ্ন হয়ে বলল, স্যার উনি পড়ে গেছেন তো, সাহায্য লাগে কি না দেখি। তীব্র এমন ভাবে চাইল যেন আশ্চর্য কিছু শুনেছে। ততোধিক বিস্ময় তার কণ্ঠে। তুমি কেন সাহায্য করবে? তুমি কি ওনাকে চেনো? মাথা নাড়ল পুষ্পিতা। না। তাহলে নামছ কেন? চিনি না তাতে কি? বয়স্ক মানুষটা পড়ে গেলেন, হয়তো ব্যথাও পেয়েছেন। তীব্রর বদমেজাজি ভাব ফিরে এলো আবার। সুপ্তভাবে ক্রোধ চেপে বসল কাঁধে। একটা বাজখাই ধমক দিয়ে বলতে মন চাইল, শোনো মেয়ে, এখানে অনেক লোক আছে। সাহায্য করার হলে তারা করবে, তোমাকে এত ভাবতে হবে না। অথচ এর আগেই চপল পায়ে নেমে গেল মেয়েটা। তীব্র দাঁত পিছল বসে বসে বাধ্য হয়ে নিজেও নামল এবার। এমনিতেই ভেজা সিটে বসে জামাকাপড়ের অর্ধেক ভিজে গেছে, তার ওপর এসব আপদ। ধাক্কা দেয়া রিকশাচালক বিপদ কাটাতে আরও আগেই ভেগে গেছেন। দু একজন লোক জড়ো হলেও ভিক্ষুক নারীটিকে ছোঁয়ার মতো আগ্রহ তাদের নেই। ওদিকে মাথায় আঘাত পেয়েছেন তিনি। কপাল ফেটে নেমেছে লালচে তরলের গোলগোলে স্রোত। পুষ্পিতা ছুটে গিয়ে ধরল ওনাকে। কণ্ঠে উদ্বেগ, আল্লাহর রক্ত বের হয়েছে তো, ফার্স্ট এইড দরকার। ভদ্রমহিলা ঝাপসা চোখ কাটিয়ে ওঠার আগেই ওর হাতের ওপর অজ্ঞান হয়ে গেলেন। ততক্ষণে আশেপাশে লোকজন ভিড়েছে। তীরও এসে দাঁড়াল। তার মাথার মধ্যে দাউদাউ করছে আগুন। বন্ধুদের ছাড়া কোনোদিন এভাবে যাকে তাকে সাহায্য করা স্বভাবে নেই। এই ভীতু মেয়ের কি দরকার ছিল নেমে আসার? পাশ কাটিয়ে চলে গেলেই তো পারত। সে বিড়বিড় করল, অসহ্য। তন্মধ্যে একজন বললেন, সামনের গলিতে একটা হাসপাতাল আছে, আপনারা চাইলে ওনাকে সেখানে নিয়ে যেতে পারেন। এইবার খেই হারালো ছেলেটা। ভেস্তে গেল শান্ত থাকা। স্বভাবসুলভ খ্যাক করে বলল, কেন? আমরা নিয়ে যাব কেন? আপনারাও তো আছেন এখানে। অন্যের মাথায় কাঁঠাল ভাঙতে দারুণ লাগে তাই না? ভদ্রলোক চুপসে গিয়ে বললেন, না মানে আপনাদের উপকারের জন্যই বললাম। পুষ্পিতা প্রৌঢ়ার গাল চাপড়াচ্ছে। ব্যাগ থেকে পানি বের করে মুখে ছেটালো, তারপর জ্ঞান ফিরল, তবে নিস্তেজ তিনি। বেশ কিছু দিন অভুক্ত থাকার মতন শীর্ণকায় শরীর। ও ভীত কণ্ঠে বলল, স্যার ওনার মনে হয় কিছু হয়েছে, চলুন না হাসপাতালে নিয়ে যাই। তীব্র মানা করতে চেয়েও পারল না। ভীতু মেয়ের হৃদয় নাড়ানো অনুনয় মস্তকের তপ্ততা কমিয়ে আনল খানিক। অসন্তোষ কণ্ঠ চাপা দিয়ে বলল, ওকে। আশেপাশে কোন মহিলা নেই? পুষ্পিতার মতো রোগা মেয়ের পক্ষে অচেতন কাউকে তোলা অসম্ভব। সেখানে গাড়ি অবধি নিয়ে যাওয়া বহু দূরের ব্যাপার। দু একবার চেষ্টা করে অসহায় চোখে ওর দিক তাকাল সে। মৃগনেত্রের ভাষা বুঝে গেল তীব্র। আরেক দিক চেয়ে ঠোঁট গোল করে দম ফেলল। কথাবার্তা বিহীন নারীটিকে উঠিয়ে নিল দুহাতে। বৃদ্ধা চমকে গেলেন ভীষণ। আহত শরীর ভুলে অবাক চোখে চেয়ে রইলেন। কিন্তু তীরর সেসব দেখার সময় নেই। রাগে শরীর জ্বলছে তার। শুভ্র আননে বিরক্তির সুস্পষ্ট ছটা। পুষ্পিতা পিছু পিছু আসে। অসমান রাস্তার বুক হতে ছুটে যায় তীরর লাল জিপ। রিসিপশনের করিডোরে দাঁড়িয়ে আছে তীব্র। মহাবিরক্ত ভঙ্গিতে শার্ট ছাড়ছে বারবার। ভিক্ষুক বৃদ্ধার শরীরের সমস্ত নোংরা তার গায়ে লেগেছে। সব ওই ভীতু মেয়ের বেশি বোঝার ফল। এই মেয়ের এইটুকু শরীরে এত মায়া থাকবে কেন? বৃদ্ধাকে ফার্স্ট এইড দিতে এমার্জেন্সিতে নেওয়া হয়েছে। পুষ্পিতা পুরোটা সময় সাথে সাথে থাকলেও তীব্র দাঁড়িয়েছিল বাইরে। প্রায় আধ ঘন্টার মাথায় ছাড়া পেলেন তিনি। পুষ্পিতার কণ্ঠ শুনে কপালে ভাঁজ নিয়ে ফিরে চাইল তীব্র। মেয়েটা বড় যত্নে সাবধানে নিয়ে আসছেন বৃদ্ধাকে। আস্তে দেখে হাঁটুন, এমন কত রকম সতর্ক তার। তীব্র ব্যস্ত ভঙ্গিতে বলল, হয়ে গেছে, চলো তাহলে।
পুষ্পিতার ছোট স্বর। স্যার, উনি মনে হয় আপনাকে কিছু বলতে চান। কিছু একটা বলছিলেন হাত নেড়ে। আমার যতটুকু মনে হলো আর কি। তীব্র ভ্রু কুঁচকে বলল, আমাকে আবার কি বলবে? বৃদ্ধা ইশারা করলেন চেয়ারের দিকে। বসতে চাইছেন তিনি। পুষ্পিতা নিয়ে বসাল সেখানে। মফস্বল হওয়ায় এখানে অনেক ভিড়। ভদ্রমহিলা বসেই তীরকে হাত নেড়ে কাছে ডাকলেন। এত বিরক্ত লাগল ওর। এক পল পুষ্পিতার দিকে দেখল। এই মেয়ে ভীতু, কিন্তু অতিরিক্ত পাকা। আগ বাড়িয়ে এত ঝক্কি পোহানোর কি দরকার ছিল? উফ! সে এগিয়ে গেল অনিচ্ছায়। কর্কশ কণ্ঠটায় জোর করে মিষ্টি আনার চেষ্টা করে বলল, জি বলুন। বৃদ্ধা সত্যিই বাকশক্তিহীন। কথার বদলে হাত দেখালেন নিচু হতে। তীব্র সূচক শব্দ করল, এত রংতামাশা কি ভালো লাগে? ধুর বা! অনীহ ভঙ্গিতে হাঁটু গেড়ে বসল তাও। বীতস্পৃহায় থমথমে চেহারা। বৃদ্ধা চামড়ায় কুচকে যাওয়া হাতটা তুলে মাথায় রাখলেন ওর। সোনালি চুলে হাত পড়তেই তীরর চাউনি থমকায়। বিমূর্ত হয়। চোখ তোলে তৎপর। বৃদ্ধার চোখে জল। তার নিজেরও দুটো ছেলে আছে। স্বামী মারা যাওয়ার পরই দায়িত্ব থেকে মুখ ফেরায় তারা। জন্মদাত্রী মাকে গলগ্রহ ভেবে তাড়িয়ে দিল বাড়ি থেকে। পেটের দায়ে কিছু বছর যাবৎ রাস্তায় ভিক্ষা করছেন তিনি। মানুষের লাথিঝাঁটার সঙ্গে পরিচিত এখন। কখনো ক্ষুধা কমাতে ফেলে দেয়া পচা খাবারও গিলেছেন। সে মানুষকে এমন একটা ছেলে একেবারে হাতে করে এখানে চিকিৎসা করাতে নিয়ে এলো। এমন ভালো মানুষ এখনো আছে দুনিয়ায়? তীরুর জন্য সত্যিই মনপ্রাণ উজাড় করে দোয়া করলেন তিনি। জীর্ণ কাপড়ে চোখ মুছে আউ করে বলার চেষ্টা করলেন কিছু। তীব্র সেসব বোঝেনি। সে হা করে চেয়ে রইল বৃদ্ধার চোখের দিকে। দৃষ্টিজুড়ে কেবল লুটিয়ে পড়া দোয়া। মাথায় হাত বোলাতে বোলাতে আকাশপথে ইশারা করছেন বারবার। নীরবে বোঝাচ্ছেন, আল্লাহ তোমার মঙ্গল করুক। মা ছাড়া এভাবে কেউ কখনো দোয়া করেনি তো। উল্টে গালমন্দ করেছে। হয়তো অভিশাপও দিয়েছে। সামনে সম্মান দেখিয়ে পেছনে কত বাজে ভাষা ব্যবহার করেছে কে জানে। তার কর্মই যে গালি শোনার মতো। আচ্ছা, সে কি তবে একটা ভালো কাজ করেছে আজ? কিন্তু নিজের ইচ্ছেও তো কিছু করেনি। যা করেছে অনীহায়, অনাগ্রহে। পুষ্পিতার জন্য বাধ্য হয়ে। তীব্র মাথা নিচু করল। খেয়াল পড়ল, হুট করে তার সমস্ত বিরক্তি মুছে গেছে। বুকে জমেছে কিছু পুঙ্খ পুঙ্খ ভালো লাগা। কাউকে সাহায্য করলে এমন ভালোবাসা পাওয়া যায় জানত না তো। অবশ্য জানবেই বা কিভাবে? কখনো কারো উপকারেই যে আসেনি। উল্টে সব সময় সবার ক্ষতি করেছে। এলাকার সবাইকে জ্বালিয়ে মেরেছে। তীরুর বিলাতি সাদাটে আখিতে মায়া ভিড়ল আজ। ঘাড় কাত করে নজর ফেরাল পুষ্পিতার দিকে। যার পুরন্ত ঠোঁটে হাসির স্রোত। এই মেয়েটা তার জীবনে আসার পর থেকেই সব এভাবে বদলে যাচ্ছে কেন? প্রথমে তার পোশাক বদলাল। হালচাল বদলাল। বদলে গেল তার কথা বলার ধরন। বিট্টু মাস্তান থেকে লেকচারার তীব্র হওয়ার মতো পরিচয় হল। তীরুর মনে প্রশ্ন জাগে আজ। এভাবে কি তার পৃথিবীটাও বদলাবে? অতীতে বখাটেপ না, মাস্তানি, বেপরোয়া জীবনের কালো ধোঁয়ায় ভীতু মেয়েটাই কি হয়ে উঠবে সন্ধ্যাপ্রদীপ? সে আমার সন্ধ্যাপ্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 23। ঝলঝলে নীলচে আকাশ। অভিমানে কালো হয়ে যাওয়া মেঘটা এখন আনন্দের হাসি হাসছে। আর্দ্র পিচের বুকে সাই সাই বেগে ধেয়ে চলেছে লাল জিপ। গতিতে ক্লান্তি নেই। চারপাশে তখন গন্ধবহের ফুরফুরে রেশ। অথচ থম মেরে বসে আছে তীব্র। অন্য সময় পুষ্পিতা আশেপাশে থাকলে বারবার আর চোখে ফিরে চায় ছেলেটা। মায়াবী মুখে লেপ্টে থাকে আবিল চোরা অক্ষিপট। কি করে রাখে স্বীয় অভিভূতির সবটুকু ধ্যান। কিন্তু আজকে মুখে কথা নেই। প্রাণ নেই দৃষ্টিতে। শরীরী উদাসীনতায় যন্ত্রমানবের ন্যায় ড্রাইভ করছে কেবল। তবে পুষ্পিতার নিভু নেত্র বারংবার তীরতে ঘুরে আসছে। সরল চোখ জুগলে বিহ্বল তার বান। কোটর দুটোয় টলটল করছে ভিন্ন কোনো ভাষা। বিস্ময়াবিষ্ট মস্তিকে বাক্য জাগছে কেবল। স্যার কত বড় মাপের মানুষ। এত দামি গাড়ি যার সে নিশ্চয়ই অনেক সচ্ছল ঘরের ছেলে। অথচ মনের মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই। কি অবলীলায় একজন দুস্থ মানুষকে সাহায্য করলেন আজ। নিজের টাকা খরচ করে চিকিৎসাও করিয়েছেন। এই যুগে এমন ভালো মানুষও হয়? মৃদু হাসল সে।
তবে এই সুন্দর হাসিটায় আজকে চেয়ে থাকেনি তীব্র। ফিরেও দেখেনি। তার নিবেশন অন্য কোথাও আটকে। চোখে ভাসছে বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে দেয়ার দৃশ্য। কুঁচকে যাওয়া চামড়া ভাজে, চোখ জুড়ানো মমতা। আর এখানেই তীরর সকল আপত্তি, সকল বিরোধিতা জমা হচ্ছে এসে। দোয়া পাওয়ার মতো কোনো কাজ তো করেনি ও। বাধ্য হয়ে কিছু করা, আর নিজের উদ্যোগে কিছু করা কি এক না? তাহলে অহেতুক কেন এগুলোর মধ্যে জড়িয়ে যাচ্ছে সে? তীরর মধ্যে আকুল দোটানা। ফ্যাসফ্যাসে চিত্ত সাহারা খুঁজতে খুঁজতে নিশ্চুপ কাটল সারা পথ। সেই আনচানে মনের হৃষ্টতা আসেনি। এম এ গান বাজেনি উত্তমের। হাওয়ায় ভাসেনি কোনো প্রশ্নোত্তরী। তবে দেখতে দেখতে হাজির হয়েছে গন্তব্য। পুষ্পিতারা যে বিল্ডিংয়ে থাকে, তার পাশাপাশি একটা বড় বিল্ডিংয়ের গ্যারেজে গাড়ি রাখে তীব্র। সেখানেই থামল জিপ। বিলম্বহীন নেমে যায় সে। পুষ্পিতা নামল আস্তে ধীরে। দুজনের নিভিন্ত নীরবতা প্রতাপ পেয়েছে বেশ। তীব্র কপাল কুঁচকে পায়ের বুটের দিকে চেয়ে রইল। ঝলসে যাওয়া কালচে ঠোঁট, সম্মুখ দাঁতে কাটা খুব সুনিপুণভাবে ভাবনায় ডুব দিয়েছে যেন। কিন্তু কিছু বলতে উসখুস করছে পুষ্পিতা। জোরতা আর সংকোচে নম্রসম্র জিভখানা ইচ্ছেপূর্বক বিফল হল। পরাজয় মেনে শ্বাস তুলল বক্ষপট। চুপচাপ ব্যাগ থেকে ফোনওয়ালেট বের করে বাড়িয়ে দিল ওর দিকে। তীরর ললাট রেখা গাঢ় হয়। তাকায় চোখ তুলে। ফোন ওয়ালেট নিতে নিতেই হুট করে প্রশ্ন ছুড়ে বসে। কি করলে ভালো কাজ হয় তুমি জানো? পুষ্পিতা কিছু হতভম্ব হল। চেয়ে রইল ফ্যালফ্যালে চোখে। অপ্রত্যাশিত প্রশ্নে ভরকেছে খানিক। স্যার হঠাৎ এসব জিজ্ঞেস করছেন কেন? তীরর গুরুতর ভঙ্গিতে বাঁকানো ভ্রু আর জিজ্ঞাসু নজর দুটি ঘাবড়ে দেয় ওকে। পরপরই টানটান করল চেহারা। মনে পড়ল সকালের কথা। তখন তো স্যারের পড়া বলতে পারেনি। সেজন্যেই কি এগুলো শুনতে চাইছেন? নাকি দেখতে চাইছেন বইপুস্তকের পড়া না পারা মেয়ের সাধারণ জ্ঞান আছে কি না? মেয়েটা মাথা নামাল। মুখ সংকীর্ণ করে বলল, ভালো কাজ মানে তো স্যার, এই যে আপনি একজনের বিপদ দেখে এগিয়ে এলেন সেটা। আর পুরু ধ্বনির উত্তরে উদ্বেগ নিয়ে আওড়াল পুষ্পিতা। আর হলো জেনেবুঝে কারো ক্ষতি না করা। কথায় কাজে কাউকে কষ্ট না দেয়া। অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমার জানামতে এসবই ভালো কাজ স্যার। পায়ের পাতা থেকে চোখ তুলে চাইল পুষ্পিতা। প্রয়াস খাটাল তীরর অভিব্যক্তি বোঝার। মাঝদুপুরে এমন রাস্তায় দাঁড়িয়ে ও পড়া উগড়েছে, অথচ জবাব দেয় না সে মানুষ। ন্যূনতম হাও নেই। পুষ্পিতা বিভ্রমে ভুগে শুধায়, আমি কি ঠিক বললাম স্যার? নড়ে উঠল তীব্র। হ্যাঁ। এত সময়ের অনুচিন্তনে থমকে থাকা আদলে ভারী কি ভিড়ল পরপর। তেমন ভারী শোনাল গলার স্বর। গেটের দিকে ইশারা করে বলল, ভেতরে যাও। পুষ্পিতা আনন্দ পেল। সহজ প্রশ্নের সঠিক জবাব গুছিয়ে দিতে পারায় শ্বাস টানল স্বস্তির। মাথা নেড়ে হাঁটা ধরল ঘুরে। অথচ লম্বা শরীর সহস্তম্ভের মতো দাঁড়িয়ে রইল তীব্র। ভেতরটায় হাঁসফাঁস করছে কেমন। শিরা কেটে ফেলে রাখা প্রাণীর মতো ছটফটে লাগছে সব কিছু। পালাক্রমে চোখের পর্দায় ছুটে বেরানো ভ্রমে দুষ্কর হচ্ছে সহজ থাকা। কখনো হাসপাতালের সেই বৃদ্ধাকে মনে পড়ছে, কখনো আবার নিজের ফেলে আসা অতীতগুলো। গত বছর এক মধ্যবয়সী লোকের মুদি দোকান ভাঙতে গিয়েছিল ওরা। কুখ্যাতিতে এগিয়ে থাকা সেই বিট্টু মাস্তানের গ্যাং। ভদ্রলোক চাঁদা দিতে দেরি করেছেন। সেখানে মাসের ৩ তারিখে টাকা জমা দেওয়ার কথা থাকে, সেখানে সেদিন ৭ তারিখ। তীব্র চটে গেল। ভরা হাটবাজারেই ক্রেন দিয়ে গুড়িয়ে দিল টিনের চাল। লোকটা কেঁদে কেঁদে অনুনয় করেছেন, পা চেপে মিনতি করেছেন। কঠোর তীব্র শোনেনি, বরং চারপাশের মানুষগুলোর ভয়ডরে চিমসে যাওয়া মুখ, ভদ্রলোকের অসহায়ত্ব দেখে পৈশাচিকতায় হৈ করছিল ওষ্ঠপুট। তৎক্ষণাৎ চোখ খিচে বুঝে ফেলল তীব্র। সূচক শব্দ তুলল জিভে। আজকে প্রথমবার সেই কাজের জন্যে আফসোস হচ্ছে তার। আক্ষেপে চৌচির হল অন্তঃপট। ঢোক গিলে ভাবল, আমি যে কোনোদিন কোনো ভালো কাজই করিনি। উল্টে যাকে পেরেছি মেরেছি, কষ্ট দিয়েছি। ভীতু মেয়েটা এসব জানলে পছন্দ করবে না আমায়? ভালোবাসবে না? নিজের শেষ কথাতে নিজেই চমকে উঠল তীব্র। শোষব্যস্ত প্রকট আখিতে ফিরে দেখল পুষ্পিতাকে। মেয়েটা চলে যাচ্ছে।
পিঠের সাথে হেলেদুলে সন্ধি করছে কালো বেনুনি। তীরর হৃৎপিণ্ড থমকে থাকে। থমকে থাকে পৃথিবী। বক্ষস্পন্দের গতিবেগ থিতিয়ে আসে সহসা। ভালোবাসা। নিটোল ওষ্ঠভাজে শব্দখানা আওড়ে ফেলল কয়েকবার। এত শ্রুতিমধুর বাক্য হয়? শুনতে এত শান্তি লাগছে কেন? বলতেই বা কিসের এমন সুখ? তীব্র নিজেকেই প্রশ্ন করে, আমি কি ভীতু মেয়েকে ভালোবাসি? আচ্ছা, ভালো না বাসলে কি কারো জন্যে এত কিছু করা যায়? সেই প্রথম দিকের আকর্ষণ, সন্দিহান ভালো লাগাকে প্রশ্রয় দিতে গিয়েই কি অঘটন ঘটে গেল? এইভাবে নিজেকে যাচাই করার লড়াইয়ে নেমে মন প্রাণ ফেসে গেছে আমার। ভীতু মেয়েতে খেই হারালাম আমি। পুষ্পিতা কেচি গেট খুলেছে। তীরর অন্যমনস্ক নজর দুটো লেপ্টে রইল সেথায়। অচিরাত দাঁড়িয়ে গেল মেয়েটা। ফিরে তাকালো কিছু একটা ভেবে। তবে তীরর মধ্যে তারা নেই এবার। তখনকার মতন চোখ সরানোর যুদ্ধ নামেনি সে। নিবিষ্ট যোগে চেয়ে রইল। সরাসরি অবিচল অচপল দৃষ্টিদ্বয়ের কবলে পড়েই পুষ্পিতার বুক কাঁপে। ঝাঁকুনি লাগে সমগ্র দেহে। পিঠ পেরিয়ে নেমে যায় গাঢ়প্রগাঢ় সফেদ স্রোত। তীরর বক্ষ জুড়ে উচাটন শ্রবণরুদ্ধ করা ধূপধাপ আওয়াজ। ভীতু মেয়ের ঘুরে তাকানোয় প্রবল হল সেটা। মনে পড়ল মিরাজকে বলা, প্রেমে পড়িনি। প্রেমে পড়লে বুক ধুকপুক করে। আমার ওসব হয়নি। অচিরে টলে উঠল দেহ। নরল চোখের ভার। আজ তো বুক ধুকপুক করছে। এই তো পরিষ্কার শব্দ পাচ্ছে সে। হৃদযন্ত্রের বাইরে লুটিয়ে আসার অমত্ত আয়োজন যেন। মস্তিষ্কের দোলাচল ছুটে বেড়াচ্ছে দিশাহীন। বুক ফুলিয়ে শ্বাস ফেলল তীব্র। হঠাৎই ফিচেল হাস্যবানে ওষ্ঠ তুলল একদিকে। কথার নিবিড় আলোয় দপদপ করল আখি। কপালের পাশ চুলকে ভাবল, ভীতু মেয়ে। পছন্দের জোরে এসে ভালোবেসে ফেলেছি। বিট্টু মাস্তানকে প্রেমে ফাঁসালে তো তার প্রেম কিন্তু লেকচারার তীরর মতো সভ্য হবে না। দরজায় ঠকঠক শব্দ। বেল না টিপে নিরন্তর ধাক্কা দিচ্ছে কেউ একজন। নাহিদ ছুটে এলো গতিতে। দরজা খুলতেই ওপাশের আয়শা খাতুন হাসলেন। শোষব্যস্ত সালাম দিল নাহিদ। বিনম্র তার ভঙ্গি। ভেতরে আসুন আন্টি। আয়েশার সদ্য ফোটা হাসি নিভে গেল। নাহিদকে দেখে ভাঁজ বসল কপালে। ছেলেটাকে বেশ কয়েকবার দেখলেও কথা হচ্ছে আজ। তিনি এসেছেন তীরর কাছে। ভেতরে উকি দিলেন এক নজর। নাহিদ বুঝতে পেরে বলল, বিট্টুকে খুঁজছেন? বেখেয়ালে মাথা ঝাঁকান আয়েশা। খেয়াল পড়তেই সতর্ক চোখে চাইলেন। কণ্ঠে অনিশ্চয়তা। কি বললে? নাহিদের বুকখানা ছাদ করে ওঠে। এই রে, মুখ ফসকে বিট্টু বেরিয়ে গেছে। তীব্র জানলে মেরাই ফেলবে আজ। ওদিকে আয়েশার তীক্ষ্ণ চাউনি। সব মিলিয়ে বিপাকে পড়ল ছেলেটা। পরিস্থিতি বাগে আনা জরুরি। ঠোঁটে হাসি টেনে মিনমিন করে বলল, ইয়ে মানে, বললাম যে একটু আগে ফিরেছেন। ঠোঁট চেপে চোখ ঝাপটালেন আয়েশা। কেন যেন মনে হলো ছেলেটা এই কথা বলেনি। তবে বিশেষ মাথা ঘামালেন না। নরম গলায় বললেন, পুষ্পিতার স্যারকে একটু ডেকে দেবে বাবা? তীব্র তো মাত্র শাওয়ারে ঢুকেছে আন্টি। 1 ঘন্টার আগে বের হবে না। আপনি এসে বসুন না ভেতরে। প্রস্তাব রেখে নিজেই মনে মনে না না করল নাহিদ। প্রার্থনা ছুড়ল আকাশে। উনি যেন কোনোভাবেই ভেতরে না ঢোকেন। ওদের ঘরের ওপর দিয়ে ছোটখাটো ঝড় বয়েছে আজ। এদিক সেদিক জামাকাপড় মোজা। এসব দেখলে কি ভাববেন কে জানে। আয়েশা ভেতরে গেলেন না। তবে অবাক কণ্ঠে বললেন, এই ভর সন্ধে বেলা গোসল করছে? তাও এমন ঠান্ডার সময়? নাহিদ দাঁত মেলে হাসল। ও এরকমই। মাথা নাড়লেন তিনি। ও আচ্ছা, তাহলে বরং যেজন্যে এলাম সেটা তোমাকেই বলে যাই। নাহিদ ভ্রু গোছাল। কিছু হয়েছে আন্টি? আয়েশা হেসে বললেন, আরে না, কি হবে? আসলে কাল তো শুক্রবার, ছুটির দিন। তাই কাল দুপুরে আমাদের বাসায় তোমাদেরকে দাওয়াত দিতে এলাম। ওর কণ্ঠে বিস্ময়। হঠাৎ দাওয়াত কেন আন্টি? ও মা, দাওয়াতে আবার কারণ থাকে নাকি? তোমরা এতদিন এসেছ এখানে, ঠিকঠাক তো আলাপই হলো না। কাল এসো কেমন? কোনো না শুনব না কিন্তু। নাহিদ খানিক দ্বিধাদ্বন্দ্বে পড়ল। বিট্টুর থেকে না শুনে কি বলবে সে? তার চিন্তাভাবনার মধ্যেই নিজেদের ঘরে ঢুকে গেলেন আয়েশা। নাহিদ নিজেও দরজা আটকাল। পিছু ঘুরতেই সামনে এসে দাঁড়াল তীব্র। সদ্য ভেজা উন্মুক্ত শরীর।
প্রতিটা জলের ফোঁটা যেন উজ্জ্বল হীরকচূর্ণ। সুধাল ভীষণ ঠান্ডা গলায়, কে এসেছিল? পাশের বাসার আন্টি। কাল দুপুরের জন্য দাওয়াত দিলেন আমাদের। হঠাৎ আয়েশার বলে যাওয়া তখনকার কথাটাই হুবহু অনুকরণ করল নাহিদ। বলল তার নিজের মতো, ও মা, দাওয়াতে আবার কারণ থাকে নাকি? আমরা এতদিন এসেছি এখানে, ঠিকঠাক তো আলাপই হলো না। কাল যেতে হবে কেমন? কোনো না শুনবে না কিন্তু। তীব্র নাকচোখ কোঁচকায়। সে বলল, এভাবে তাকাচ্ছিস কেন? এসব কি আমি বলেছি? উনি তো বলে গেলেন। চাউনি সরু হয় ছেলেটার। নিম্নষ্ঠের নরম ত্বক পিষে ফেলল দাঁতে। একটু চুপ থেকে বলল, ব্যাপারটা তো সুবিধের লাগছে না। হুট করে বাসায় দাওয়াত কেন? অথচ ততটাই নিশ্চিন্ত দেখালো নাহিদকে। কাঁধ উচাল উত্তরে, কি জানি, দেখ হয়তো তোর সাথে পুষ্পিতার বিয়ের প্রস্তাব দেবে। মিটিমিটি হাসিটা দেখেই তীরের গা জ্বলে উঠল রাগে। মোটা স্বরে বলল, ইদানিং খুব খই ফুটছে তোর মুখে, তাই না? নাহিদ আশ্চর্য হয় অবোধ কণ্ঠে বলে, আমি কি করলাম? আচ্ছা যদি এটা নাই হবে, তাহলে শুধু শুধু কেউ কেন দাওয়াত দেবে আমাদের? তীব্র ধমক দিল মৃদু গলায়। চুপ কর। ডিম ভাজতে বলেছিলাম, ভেজেছিস? মাথা নাড়ল সে। ভাজেনি। বন্ধুর কটমটে চিবুক দেখেই তৎপর দুহাত তুলে বলল, ওকে ওকে, এভাবে তাকাতে হবে না ভাই। এক্ষুনি ভেজে দিচ্ছি। পাশ কাটিয়ে গেল খুব ভদ্রভাবে। অথচ দূরত্ব বাড়তেই বিড়বিড় করে বলল, শালা মাস্তান, লেকচারার সাজলে কি হবে, গুন্ডা তো গুন্ডাই থাকে। কথায় কথায় মারতে আসে আমায়। ও ভেবেছিল তীব্র শোনেনি। হঠাৎ সে পিছু ফিরে বলল, তুই যাবি? কিছু চমকায় নাহিদ। থতমত খেয়ে রান্নাঘরে ঢুকে যায় দ্রুত। কিন্তু তীরর ভাবনা গেল না। এই দাওয়াত নিয়েই যত উদ্ভট কথা মাথায় আসছে। এর মধ্যে আবার অন্য কোনো গল্প নেই তো? নুহা আদা ছিলছে, আর কেটে দিচ্ছে পুষ্পিতা। পাশেই পেঁয়াজ রসুন ব্লেন্ড করছেন আয়েশা। এখন থেকেই আগামী আয়োজনের সব তোড়জোড় শুরু হয়েছে তাদের। কিন্তু নুহার মাথা গরম। আজকাল ওকেও তীরর রোগে ধরেছে। যখন তখন মেজাজ চটে যায়। এই যে এখন ফুলে ফেপে সব একেবারে বোম হয়ে আছে। আর সেই রাগের পেছনেও আয়েশা দায়ী। আজকে হুট করে বাজারে এনেছেন তিনি। তারপর ঘোষণা করলেন, পুষ্পিতার স্যারকে দাওয়াত দিয়ে এসেছি, মায়ের দ্বারা এমন রসিকতা মানা যায়? সেজন্যেই মুখ গোজ করে বসে আছে মেয়েটা। কেন মা এরকম করবেন? ওদের সাথে একটু আলোচনা করা গেল না? ওরা কি এতটাই ছোট? পুষ্পিতাকেও কিছু বলেনি। কথাটা শুনেও গাধীটাও ওর মতো ফ্যালফ্যাল করে চেয়েছিল। কোনো মানে হয় এসবের? আয়েশা হাতের কাজ শেষ করে আদা নিতে এসেছেন। চোখ পড়ল মেয়ের ওপর। শ্যামলা আননে মেঘ দেখে বললেন, কি হয়েছে তোর? আজকাল একটু হলেই দেখি চেহারাটাকে বিড়ালের হাগু বানিয়ে রাখিস। ফিক করে হেসে ফেলল পুষ্পিতা। নুহা নাকমুখ গোটাল। বমি পাওয়ার ভান করে বলল, ইয়া কাম্মু, তোমার কাছে আর কোনো উদাহরণ ছিল না? না, যা সত্যি তাই তো বলেছি। সামান্য 19-20 ঘটলেই তোর মুখের দিকে তাকানো যায় না কেন? তো কি করব আমি? তুমি গিয়ে দুজন মানুষকে দাওয়াত দিয়ে এসেছ, একবার বললেও না আমাদের? কি বলবো? তোর সাথে পরামর্শ করতে গেলেই তো সেই পুরনো কথা বলবি, যে না ব্যাচেলর ছেলে আম্মু। ওদের বাসায় আনার দরকার নেই। পুষ্পিতা মিটিমিটি হাসছে। নুহা বিরক্ত কণ্ঠে বলল, ঠিকই তো বলি। আর এসব আমাকে কে শিখিয়েছে শুনি? তুমিই তো। তাহলে এখন তোমাকে আমার শেখাতে হচ্ছে কেন? মেয়ের চোটপাট দেখে মুচকি হাসলেন আয়েশা। কাছে বসে বললেন, সেসব তো তোর ভালোর জন্যই বলতাম মা। আমি না থাকাকালীন অপরিচিত কেন, পরিচিত কোনো ছেলেও বাসায় ঢোকাবি না। কিন্তু কাল তো আমি থাকব। আর মানুষটা পুষ্পিতার স্যার, ওনার তো একটা সম্মান আছে। সেদিন রান্না করতে গিয়ে হাত কেটেছে শুনে, সৌজন্যবোধেও তো একটু দাওয়াত করে খাওয়ানো উচিত, তাই না? কাজে ব্যস্ত হাতটা থেমে গেল পুষ্পিতার। মাথা তুলল অবাক হয়ে। তার স্যারের জন্য আন্টি এত ভাবছেন? মনিও ঠিক এরকমই ছিল না? কত মিল দুজনের। দুজনেই কত মমতাময়ী। পুষ্পিতার ফাঁকা বুকটা হুহু করে উঠল। আজ কতগুলো দিন পেরিয়েছে। রাহাত, মনি কাউকে চোখের দেখা তো দূর, কণ্ঠস্বরটা পর্যন্ত শোনে না। আচ্ছা,
একবার কি লুকিয়ে দেখা করে আসবে? যখন খালুজান বাড়িতে থাকে না তখন তো যাওয়া যেতেই পারে। পরপরই স্বীয় সিদ্ধান্তের বিরোধাভাস করল সে। একবার ওখানে গেলে মনি আর ফিরতে দেবে না। রাহাতটা হাত ছাড়বে কি না সন্দেহ। তখন নতুন করে আবার ঝামেলা করবেন খালুজান। মনির সংসারে আর কোনো অশান্তি চায় না সে। তাছাড়া ওই পুরো বিল্ডিংয়ের লোকগুলো কথায় খোঁচায় মেরে ফেলবে ওকে। পুষ্পিতা ব্যথিত শ্বাস ফেলল। মাঝে মধ্যে প্রিয় মানুষদের ভালোর জন্যেও দূরে থাকতে হয়। রাত 1:20 সমস্ত কাজ গুছিয়ে সবে মাত্র ঘুমোতে এসেছে ওরা। নুহা একেবারে ফ্রেশট্রেশ হয়ে ঘুরে ঢুকল। মায়ের প্রতি রাগটা এখন অল্পাদটু কমেছে। না, দাওয়াত দেয়ার বিষয়টা খারাপ হয়নি, বরং ভালোই হল। সত্যিই তো, ব্যাচেলর ছেলে দুটো একারা থাকে, কি খায় কে জানে। হঠাৎ আজকের মুহূর্তগুলো এক এক করে মনে পড়ল নুহার। গাড়ির কাজ খুলে নাহিদের মাথা বের করে হেসে দেয়া দৃশ্য। কি চমৎকার করে হাসে সে। না, মানুষটা ভালো। আর যাই হোক, ছেলেদের চাউনি দেখলে চরিত্র বোঝা যায়। সেই ভিত্তিতে আজকের পুরোটা সময় নিজের তীক্ষ্ণতা দিয়ে তাকে বিচার করেছে নুহা। ওর ভাবনার মতো জঘন্য কিছু তো দূর, গাড়ির ভেতর নাহিদ ধারে অবধি ঘেসেনি। একদম জানলায় লেপ্টে বসেছিল। সাদাসিধে তবে সত্যিই চরিত্রবান ছেলে সে। নাহিদের কথাগুলো মনে করে হেসে ফেলল নুহা। ওই যে বলেছিল, আমাকে ভয় পাওয়ার থেকে গরুর গুতোকে ভয় পাওয়াও ভালো। সেই কথাতেই ঠোঁট ফুঁড়ে বাইরে এলো দাঁত। আচমকা চোখ পড়ল আয়নায়। সামনে বসে চুল আঁচড়াচ্ছে পুষ্পিতা, অথচ নিবেশন অন্য কোথাও। দর্পণে চোখ নেই, চেয়ে আছে দেয়ালের ওপর। পুষ্পিতার এই উদাসীনতা নুহার পড়তে পড়তে চেনা। যখন খুব বেশি চিন্তায় থাকে ও, তখন এমন করে। আবার কি হলো মেয়েটার? নুহা ত্রস্ত এগিয়ে গেল কাছে। কাঁধে হাত রাখতেই একদম চমকে উঠল সে। নুহার চাউনি পাল্টাল, প্রগাঢ় হল সন্দেহ, কণ্ঠে উদ্বেগ। কি হয়েছে তোর? এত কি ভাবছিলি? পুষ্পিতা ঘন ঘন মাথা ঝাঁকায়। কিছু না, কিছু না, নুহা রেগে রেগে বলল। দেখ পুষ্পিতা, মিথ্যে বলা পছন্দ করি না আমি। আবার সেটা যদি আমার বেস্ট ফ্রেন্ড বলে তাহলে যে মাথাটা কোন লেভেলের গরম হবে তুই নিজেও ভাবতে পারছিস না। পুষ্পিতা ঠোঁট উল্টাল, মাথা নুয়ে ডুব দিল চিন্তায়। মন্দিধা উপচে পড়ছে আদলে। মিনসে কণ্ঠে বলল, একটা কথা বলতাম, কিন্তু তুই আসলে কিভাবে নিবি সেটাই ভাবছি। নুহা দুই ভ্রু উচাল, অবাক হওয়ার ভান করে বলল, ও তাই? পুষ্পিতা নামের মেয়েটা এখন আমার সাথে কথা বলতেও ভাবছে? আচ্ছা যা, শুনবই না। তোর কথা তুই তোর পেটেই রেখে দে। মেকি অভিমান নিয়ে নুহা চলে যেতে নিল। ব্যস্ত ভঙ্গিতে কোনোই টেনে ধরল পুষ্পিতা। মৃদু স্বরে বলল, রাগ করিস না, আসলে এরকম কখনো কিছু বলিনি তো, তাই একটু কেমন কেমন লাগছে। নুহার কণ্ঠ সন্দিহান। কি হয়েছে বলতো? কোনো সমস্যায় পড়েছিস? পুষ্পিতা মাথা নাড়ল, চিবুক নিল গলায়। হাজার খানেক ইতস্ততা মিশে এলো স্বরে। তীব্র স্যার না আমার দিকে কেমন করে চেয়ে থাকে জানিস? মানে হয় না কিছু তাকানোর ধরন? উফ, কিভাবে যে বোঝাই তোকে। মানে ওই হয় না, দেখায় না সিনেমাতে, ওরকম আর কি। নুহা জোরে বলে ফেলল। কি? কেমন করে তাকায়? পুষ্পিতা হকচকায়, চাপা কণ্ঠে শাসিয়ে ওঠে। আহা আস্তে, কেউ শুনে ফেলবে তো। নুহা স্বর নামাল, ছোট চোখ বড় করে বলল, কি বলছিস? উনি কি তোকে কখনো কিছু বলেছেন? না, কিছু বলেনি, কিন্তু প্রায়ই দেখি চেয়ে থাকে। আর সেটা মোটেই স্বাভাবিক চাউনি না। পরপরই উদ্বেগ নিয়ে বলল, দেখ আমি যতই বোকা হই, কিন্তু মেয়ে তো। একটা মেয়ে হয়ে একটা ছেলে কিভাবে তাকায় বুঝব না? নুহা বিজ্ঞের ন্যায় মাথা দোলাল। হুটহাট কণ্ঠ রুক্ষ করে বলল, সে তো তাকাবেই। আরও যা, রান্না করে দিয়ে আয়। ওই রান্না খেয়েই ব্যাটার মাথা খারাপ হয়েছে। একে সুন্দরী মেয়ে, দুইয়ে ভালো রান্না জানে, তিনে মেয়ে আবার ভীষণ নরম। যাকে কাদামাটির মতো এদিক আছড়াও ওদিক আছড়াও টু শব্দ করবে না। এমন মেয়ে হাতছাড়া করা যায়? ছেলেরা তো বউ হিসেবে এরকম মেয়েই চাইবে। পুষ্পিতা তবদা খেয়ে বলল, আমি বললাম তাকানোর কথা, তুই বউ পর্যন্ত চলে গেছিস? যাব না, আমি তো বউ অবধি গিয়েছি,
তোর স্যার দেখ গিয়ে তোর সাথে মনে মনে ফ্যামিলি প্ল্যানিংও করে ফেলেছে। পুষ্পিতা জিভ কাটল, হাঁসফাঁস করল নীরব লাজে। বুকের মধ্যে ঝুপঝাপ কাঁপুনি উঠেছে হঠাৎ। শুভ্র কপলে ভিড় করছে হুড়মুড়ে কুণ্ঠা। নুহার চোখে সেই সবটা ধরা পড়ল। কণ্ঠ পুরু করে বলল, সত্যি করে বলতো, তুই কি ওনাকে পছন্দ করিস? পুষ্পিতার উদ্বিগ্ন জবাব, এ বাবা, না না, আমি তো ওনাকে নিয়ে এরকম কিছু ভাবিনি কখনো। আর ভাবব বাকি করে? স্যার হলেন বা? মাঝপথেই তেতে উঠল নুহা। একদম তোর এই ব্যাকডেটের ডায়লগও দিবি না। স্যার বাবার মতো, স্যার বাবার মতো, খালি এক কথা। আজকালকার স্যাররা না বাবার মতো হয় না। আর তীব্র স্যার যেই ইয়াং, তোর মতন ওনার মেয়ে থাকবে কখনো? গাধি একটা। এখন যুগ পাল্টেছে। কত স্টুডেন্ট টিচার বিয়ে হচ্ছে জানিস? এই তো শাহরুখ খানের মেহুনা মুভিতেও নায়িকা টিচার ছিল ওর। তাতে কি হয়েছে? ঠিকই তো একসাথে নেচে নেচে গান গাইল, তুমসে মিলকে দিল কা হে জো হাল ক্যা কাহে, হো গা হে কায়সা এ কামাল ক্যা কাহে। পুষ্পিতার দেয়ার মতো যুক্তি নেই, অথচ তিরোর সাথে এমন কিছু ভাবলেও লজ্জায় কাটা দিচ্ছে শরীর। তাছাড়া তনুজাও স্যার বলতে অজ্ঞান। নুহাটাকে এখন কিছু বোঝালেও বুঝবে না। থাক গে, সে আমতা আমতা করেও চুপ করে গেল। নুহা মুরুব্বিদের মতন হাবভাব করে বলল, ঠিক আছে, ব্যাপারটা তুই আমার ওপরে ছেড়ে দে। তোর স্যার দেখতে ভালো, মানুষটাও খারাপ না। আগে একটু যাচাই করে নেই, বুঝে নেই যে আমার বন্ধুকে সে কতটা সুখে রাখবে। পাশ করলে আমি নিজে এগিয়ে দেব তোকে। পুষ্পিতা হা করে ফেলল, কণ্ঠে বিরক্তি এনে বলল, এই জন্যই কথাটা তোকে বলতে চাইনি। কি একটা জানিয়েছি, আর বিজ্ঞানী আপা কত কি ভেবে ফেলেছেন। থাক আপা, আপনাকে আর যাচাই করার দরকার নেই, আপনি ঘুমান। অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নেড়ে চলে গেল মেয়েটা। ব্রাশে পেস্ট মেখে বেসিনের সামনে গিয়ে দাঁড়াল। নুহা উচ্চস্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো এসব বলবি। আমি বললে দোষ তাই না? মনে রাখিস, গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে। এখন আমার কথা খারাপ লাগলো তো, এটাই না একদিন সত্যি হয়ে যায়। পুষ্পিতা এক কান দিয়ে শুনেও আরেক কান দিয়ে বের করে দিল। তবে মাঝরাতের এই উচ্চবাচ্য বাইরে অবধি ছড়িয়ে যায়। নিজের ঘর হতে চেঁচিয়ে উঠলেন আয়েশা, কি ব্যাপার নুহা, এখনো ঘুমাওনি তোমরা? তিনি থামলেন। সঙ্গে সঙ্গে চিল্লিয়ে ওঠে ব্যাচেলর ছেলের দল, না আন্টি, আপনার মেয়েরা আমাদের সাথে ঘুমাবে বলে জেগে আছে। নুহা ক্ষেপে কিছু বলতে যায়, পরপরই থামায় নিজেকে। এই রাতবিরেতে দেয়ালের রং খসে পড়লেও বিকট শব্দ হবে, সেখানেও চেঁচালে তো কথাই নেই। পুরো গাজীপুর তেড়ে আসে কি না। এই অসভ্যগুলো যে কবে যাবে এখান থেকে? এদের জ্বালা থেকেই বা শান্তি দেবে কে? পলাশ ঘুরে ঢুকতেই মিথিলা চেঁচিয়ে ওঠে, জেনির সাথে অফিস গিয়েছিলে কেন? হঠাৎ নিনাদে ভরকায় সে পল্লব ঝাপটায় বিভ্রমে। জেনির সাথে যাব কেন? মিথিলা আঙুল তুলে হুঁশিয়ারি দিল, একদম মিথ্যে বলবে না। আমি নিজে দেখেছি তোমাদের মাখামাখি। তুমি একজন বিবাহিত পুরুষ, বাইরের একটা মেয়ের সাথে তোমার এত ধলাধলি কিসের আমি বুঝি না। বোকা পেয়েছ আমাকে? পলাশ চুপচাপ জুতো খুলে র্যাকে রাখল। একটা কথাও না বলে সোজা চলে এলো বেডরুমে। স্পষ্ট অবজ্ঞা মিথিলার গায়ে সূচের মতো বিধে। হনহন করে এসেই দরজায় লাথি মারল। চিৎকার ছুড়ল ফের, কানাডায় নিয়ে এসেছ বলে আমাকে মানুষ মনে করো না তুমি? কাজের লোকের মতো ট্রিট করছ, রান্না করাচ্ছ, আর বাইরে গিয়ে গা ঘেঁষে থাকছ জেনির? কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, অফিসে, না হোটেলে? পলাশ আগুন চোখে চায়, হুঙ্কার ছড়ে কঠিন স্বরে, একদম বাজে কথা বলবে না। জেনি আমার বন্ধু, আর কতবার বলতে হবে তোমাকে? বন্ধু মাই ফুট, আমার বন্ধু ছিল না? জীবনে কোনো বন্ধু দেখিনি আমি। কই, তারা তো এমন গা চিপকে থাকে না। যেখানে দেখুক, যার সামনে দেখুক ওই চুন্নি মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে তোমাকে। কেন? হোয়াই? পলাশ দাঁত কিরমির করে এগিয়ে এলো। শক্ত বাঁধনে কনুই চেপে ধরতেই মিথিলা ব্যথা পায়, ককিয়ে ওঠে। পলাশ রুষ্ট কণ্ঠে বলল, বস্তির মতো চেল্লাবে না এখানে। এই অ্যাপার্টমেন্টে আমার সুনাম আছে। তোমার জন্য যদি সেখানে একটু আঙুল তোলে কেউ, তাহলে কিন্তু
মিথিলা তেলেবেগুনে জ্বলে ওঠে। তাহলে কি করবে তুমি? মারবে? পলাশের রক্ত ফুটল রাগে। আচমকা হাত ছেড়ে গাল চেপে ধরল। মেয়েটা ব্যথায় নয়, থমকে গেল বিস্ময়। ও হিসুইস করে বলল, দরকার পড়লে আমি মারতেও পারি মিথিলা। এখনো সময় আছে, নিজের জিভ আর অহংকারকে সামলে রাখো। ভুল জায়গায় দেখাতে এলে কিন্তু নিজেই বিপদে পড়বে। ছেড়ে দিল তারপর। মিথিলার তৎপর নিজের চিবুকে হাত বোলায়। যন্ত্রণায় সব অবশের মতো লাগছে। বিমূঢ় হয়ে বলল, বিয়ের 2 মাসও হয়নি, তুমি আমার গায়ে হাত তুললে পলাশ? এজন্যে তুমিই দায়ী। আমার সঙ্গে ভদ্র থাকো, কিচ্ছু বলবো না। অভদ্রতা করলেই হাত উঁচিয়ে থাপ্পড় দেখায় পলাশ। স্তম্ভিতের চক্করে ক্ষণপূর্বের ব্যথা ভুলে গেল মিথিলা। ক্ষেপে উঠল বাঘিনীর ন্যায়। তুমি অন্য মেয়ের সঙ্গে নষ্টামি করতে পারবে আর আমি বললেই সেটা অভদ্রতা, তাই না? আবার হুমকি দিচ্ছ আমাকে মারবে? পলাশ চোখ রাঙিয়ে সাবধান করল, ডোন্ট ক্রস ইয়োর লিমিট মিথিলা। নষ্টামি আমি নই, তুমি করে বেরিয়েছ। কে জানে নাহিদের মতো আরও কত বয়ফ্রেন্ড ধরা ছিল দেশে। আর আজকালকার প্রেম কেমন হয় সবাই জানে। কবার শুয়েছিলে সেটা বলো। মিথিলা স্তব্ধ হয়ে গেল, গলার স্বর ফাটল উচ্চ ধ্বনিতে। পলাশ, শেষ করে ফেলবো একদম। আমার সাথে এইভাবে কথা বলার সাহস করবে না মিথিলা। সারাদিন অফিসে গাধার মতো খেটে এসে এখন তোমার রংতামাশা দেখতে হবে? এই যাও, সামনে থেকে যাও এক্ষুনি। বলতে বলতে ওকে দুহাত বাড়িয়ে ধাক্কা দিল পলাশ। মিথিলা পিছিয়ে যায়। প্রকোপে পড়তে পড়তেও সামলে ওঠে। তবে ক্ষুণ্ণতায় উথলে পড়ছে চোখ। কোটর ফেটে স্বচ্ছ জল ছুটে আসতে চাইছে। দৌড়ে বেরিয়ে এলো সে। অন্য কামরায় ঢুকে দরজা লাগিয়ে বসে পড়ল মেঝেতে। হঠাৎ করেই ঝাপসা চোখে ভেসে উঠল নাহিদের সরল মুখখানি। কিছু অনুতাপ, কিছু আক্ষেপ। গলার কাছে কুণ্ডলি পাকাল অমনি। কেন পলাশকে বিয়ে করতে গেল ও? এর থেকে 1000 গুণ ভালো ছিল নাহিদ। ওটাকে বিয়ে করলে আজ জীবন অন্যরকম হতো। ওর কথায় উঠতবসত ছেলেটা। মিথিলা মাথায় হাত দিয়ে কাঁদে। ইস, এখন সব শেষ তার। চলবে।